সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। দূরে কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে কলিজার বন্ধুরা ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 572তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি বন্ধুগণ। আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ ফাবেলের জীবনের কলিজা কাঁপানো এক বাস্তব জীবনের গল্প। বন্ধুরা, আমি ফাবেলের জীবনের গল্পটা পড়ে এত যে পরিমাণ কষ্ট পেয়েছি। ফাবেল তার মাকে বিয়ে করেছে, আস্তাগফিরুল্লাহ, এবং সেই মায়ের সাথে দীর্ঘ প্রায় 4 বৎসরের উপরে সংসার করে যাচ্ছে। তার ভাই বোন আছে, তারা তাকে বাবা বলে ডাকে। ঘটনাটা শুনলে আপনার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। আমি যারা আমার জীবনের গল্পগুলো শোনেন, এই অনুষ্ঠানগুলো দেখেন, তাদেরকে বলবো যে আজকে একটু নড়ে চড়ে বসেন, কারণ আপনি এমন এক গল্প শুনতে যাচ্ছেন যেটা শুনলে আপনি নিজেকে নিজে ধরে রাখতে পারবেন না। বন্ধুরা, গত পরশুদিন মনে হয়, পরশুদিন আমি আবার রাতের বেলা অনেক রাত পর্যন্ত অনলাইনে থাকি, মানে আমার ইমুতে অ্যাক্টিভ থাকি। তো রাত প্রায় আপনার 12টা থেকে 12:30 দিকে হবে, এরকম সময় আমার নাম্বারে, আমার নামটা না বলে এখানে নামে মানে একজন মহিলা কল করে এবং বলে, আপন ভাই, আমি শুনেছিলাম যে আপনার বাড়ি নাকি কুমিল্লাতে এবং হোটেল নূরজাহানের পাশাপাশি। আমি কিছুক্ষণের মধ্যে 30 মিনিটের মধ্যে হোটেল নূরজাহানে ঢুকবো। আমি জানি না আমি কক্সবাজার যাচ্ছি, ওখান থেকে ফিরে আসতে পারবো কি না, হয়তো মরেও যেতে পারি। তবে আমার একটা ইচ্ছা যে আমি আপনাকে একটা নজর দেখে যাব। আপনার কাছে বিনীত রিকোয়েস্ট যে আপনি অন্তত 1 মিনিটের জন্য হলেও একটু হোটেল নূরজাহানের সামনে আসেন। আমি ওনাকে বললাম যে কক্সবাজার মানুষ ঘুরতে যায়, মজা করতে যায়, আনন্দ করতে যায়, কিন্তু আপনি বলেন যে কক্সবাজার আপনি মরতে যাবেন। ব্যাপারটা তো আমি ঠিক বুঝলাম না। উনি আমাকে বলে যে আপনি একটু আসেন এবং আপনি আসলে পরে আমি আপনাকে বুঝিয়ে বলবো। তো আমি ওই সময় হোটেল নূরজাহানের খুব কাছাকাছি একটা জায়গায় ছিলাম। আমি আবার রাতের বেলা একটু নীরব কোনো জায়গা পাইলে, যেমন ধরেন যে এরকম রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে, তারপরে রাস্তার পাশে একটা সুন্দর বাগান বা এরকম নিরিবিল কোনো জায়গায় পেলে আমি আসলে আমার সময়টাকে খুব ভালো কাটে। আমি চুপচাপ বসে থাকতে অনেক পছন্দ করি। ওই সময় ঠিক আমি এমনই একটা জায়গায় ছিলাম, পদুয়ার বাজার বিশ্ব রোডের কাছাকাছি। পরনের কল পাওয়ার পর আমি দৌড়ে গেলাম। যাওয়ার ঠিক প্রায় 5 থেকে 6 মিনিট পরে উনি একটা এসি বাসে করে নামলো হোটেল নূরজাহানে। নামার পরে ওনাকে দেখে আমি খুব অবাক হয়ে গেলাম। যথেষ্ট পরিমাণ সুন্দরী একজন মহিলা এবং সব দিক থেকে অনেক পারফেক্ট। আমি বললাম যে ঠিক আছে, উপরে চলেন। চাইনিজে গেলাম, খাওয়া দাওয়া করলাম। করার পরে উনি খাচ্ছে আর কান্না করতেছে, চোখের পানি পড়তেছে। আমি বললাম যে আপনি কাঁদতেছেন কেন? আপনি আর যে আপনার কাছে আসছেন, তাকে দেখতেছেন, আপনি কাঁদতেছেন কেন? পরে বলে, ভাই, এই জন্যই কাঁদতেছি যে আজকে জীবনের এমন একটা সময় আপনার সাথে আমার দেখা হলো যে আজকে আমি মৃত্যু কুপিতে যাচ্ছি। আমি বললাম কেন? উনি বলে যে তাহলে বলি। ওনার হাজব্যান্ড মোটামুটি একজন নামকরা ব্যক্তি এবং খুব ভালো একটা জবও করে, এবং তার 2 সন্তান, 2 ছেলে, একটা মেয়ে আছে। মেয়েটা ক্লাস 9-এ পড়ে, আর 2 ছেলে তারা বড় ইউনিভার্সিটিতে পড়ে, এবং ঢাকা শহরে মোটামুটি খুবই ভালো একটা পরিবেশে তারা থাকে এবং তাদের নিজেদের জায়গায় তারা থাকে, বাড়ি বানিয়ে। কিন্তু তারপরে ওই মহিলা তার হাজব্যান্ডের বসের কাছে যাচ্ছে কক্সবাজার, এবং এক্ষেত্রে তার হাজব্যান্ড তাকে যেতে বলছে। হাজব্যান্ড এক কথায় পাঠাইছে। তার হাজব্যান্ড কেন পাঠাইছে সেটা শুনলে আপনি আরও অবাক হয়ে যাবেন, যে সামান্য শুধুমাত্র তার ওই জবের প্রমোশনের জন্য। আমার মহিলাটার দিকে তাকে আমার মন চাচ্ছে যে আল্লাহ, তুমি এই মুহূর্তে আমার নিঃশ্বাসটা কেন নিয়ে যাচ্ছ না? আমি আসলে এই জিনিসগুলো সহ্য করতে পারি না। আমার ভিতর থেকে আসলে আমার এত কষ্ট হচ্ছিল যে এত সুন্দর একটা মহিলা। উনি আমাকে বলে যে আমি প্রায় 5 বছর রিলেশন করে, 5 বছর আমার হাজব্যান্ডের সাথে চিঠিপত্রের প্রেম ভালোবাসা করে তাকে বিয়ে করেছি। অথচ এই মানুষটা এমন একটা কাজ করবে, আমি আরও অবাক হয়ে গেলাম এটা জানার পর যে তার হাজব্যান্ডের জন্মস্থান আমার আশেপাশে। না টাকার অভাব, না সম্পত্তির অভাব, না সম্মানের অভাব, তারপরেও কেন এই মানুষগুলো এরকম কাজ করে আমি বুঝতে পারি না। এদেরকে তো আমি মানুষ বলবোই না, এরা বিভিন্ন প্রাণী এবং আল্লাহ তাদেরকে মানুষের চেহারা দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, অতটুকুই। আজকে ফাবেলের জীবনের গল্পটা তার ব্যতিক্রম নয়, তেমনই একটা গল্প। আমি আশা করব আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফাবেলের এই গল্পটা শুনবেন এবং গল্প শেষে সিলেটের ছেলে ফাবেলকে আপনার মতো করে একটা মতামত কমেন্ট বক্সে দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ পাবেল হোসেন, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে
আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার নানা নানি সহ আমার একজন মামা। আমি শুরুতে আমার নানু বাড়ি দিয়ে শুরু করছি এই কারণেই, আমার জন্মটা হয় আমার নানু বাড়িতেই। আমার নানু বাড়িটা ছিল সিলেট শহর থেকে মোটামুটি একটু দূরে কোনো একটা গ্রামের এক নিম্নবিত্ত পরিবার বলাই চলে। কারণ আমার নানা ভাই পেশায় একজন ছিল খুব ছোট মুদির দোকানদার। আমাদের এলাকাতে আমার নানা ভাইয়ের একটা মুদির দোকান আছে এবং এই মুদির দোকান চালিয়ে আমি খুব খেয়াল করে দেখতাম যে আমার নানা ভাই আমাদের পরিবারটাকে চালাচ্ছে। আমার মামা তখন অনেক, আমি যখন বুঝতে শিখি তখন আমার মামা কিন্তু অনেক ছোট, অত বড় না, এবং আমার মাই ছিল বড়। এবং এটুকুন শুনে আমি অবাক হয়ে যাই, মানে আমি যখন বুঝতে পারি আর কি, তখন আমি জানতে পারি যে আমার বাবা একজন আমেরিকান প্রবাসী, বাবা আমেরিকাতে থাকে এবং আমার মা হচ্ছে সিলেটি। আমার বাবা আমার মাকে কোনো এক কারণে সিলেটে এসে দেখে পছন্দ করে দেন, তারপরে বিয়ে করে। এবং আরেকটা ঘটনা আমার বাবার জীবন আছে। আমার বাবার বাড়ি হচ্ছে চট্টগ্রামে এবং আমার বাবা ওখানে চট্টগ্রামে তার বউ আছে, বাচ্চা আছে, সন্তান আছে। যদিও আমি কখনোই হচ্ছে চট্টগ্রামে যাইনি এবং আমার এই সৎমাকে আমি কখনো দেখিও নাই। আমার জন্ম, আমার বেড়ে ওঠা, আমার সব কিছুই ছিল আমার নানু বাড়িতেই। যাই হোক, এমন করে আমার সময়গুলো সামনের দিকে অতিবাহিত হচ্ছিল। আমি তখন স্কুলে মাত্র ভর্তি হব, ওইরকম একটা সময়ে আমি আমার ভর্তির সময়টা পেরিয়ে যাচ্ছে। কারণ হচ্ছে আমার নানা নানি তারা দুজনে আমাকে অনেক ভালোবাসে। যেহেতু পরিবারে কোনো মানুষ নাই, মামাও বিয়ে করে নাই, মামা তখন নানা ভাইয়ের দোকানটা চালাচ্ছে, নানা ভাই বাসায় বেশিরভাগ সময় রেস্টে থাকতেছে। তো সেক্ষেত্রে যেহেতু পরিবারে কোনো ছেলে সন্তান নাই বা কোনো বাচ্চা কাচ্চা নেই, এই জন্য নানা নানি দুজনেই আমাকে অনেক বেশি ভালোবাসে। তো এক পর্যায়ে আমার মা আমার বাবার সাথে খুব ঝগড়া করে। বাবা তখনও আমেরিকাতেই থাকতো। তো মা খুব ঝগড়া করে যে, দেখো তোমার ওই বউয়ের জন্য তুমি বাড়ি কিনতেছো, জায়গা কিনতেছো, ওই বউয়ের জন্য তুমি এটা করতেছো, ওইটা করতেছো, ওই 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 হচ্ছে তোমার বড় বউয়ের সন্তানদের জন্য তুমি অনেক কিছুই করতেছো, কিন্তু আমার যে একটা সন্তান আছে তুমি তো তার জন্য কোনো কিছুই করছো না। এবং আমার সন্তানটা ছোট, ও হচ্ছে ভবিষ্যতে কী করবে, ওরে আমি কি করব, ওইটা নিয়ে মা অলওয়েজ বাবার সাথে খুব ঝগড়াঝাটি করতো। এবং ঝগড়ার একটা পর্যায়ে আমার বাবা তখন অতিষ্ঠ হয়ে আমার মাকে বললো যে, ঠিক আছে, একটা কাজ করো, তুমি আর ফাবিল হচ্ছে আমেরিকাতে চলে আসো। আমি তো বাংলাদেশে তোমাদেরকে এমন কিছু করে দিতে পারবো না এবং তোমাদের কাছে খুব একটা গিয়ে আমি থাকতেও পারবো না। কারণ আমার বড় বউ সে হচ্ছে অনেক ডেয়ারিং, সে আমাকে খুঁজে বের করে ফেলবে এবং একটা সময় আমার অনেক ক্ষতিও করে ফেলতে পারে। সো আমি যেহেতু আমেরিকাতে থাকি, আমি চাই তুমি আর আমার সন্তান পাবেল তোমরা আমেরিকাতে চলে আসো এবং এখানে আমি তোমাদেরকে খুব ভালোভাবে রাখবো এবং এখানে তোমরা ভালো থাকবা। এই কথা বলার পরে মা তখন অত্যন্ত খুশি হলো বাবার এই কথা শুনে, যে বাবা আমাকে আর মাকে আমেরিকাতে নিতে চায়। তখন আমার মামা আমাদের সমস্ত রকমের কাগজপত্র, ডকুমেন্ট যা কিছু আছে সব কিছুই হচ্ছে রেডি করতেছে। তো আমার পাসপোর্ট তৈরি করলো, আমার মায়ের পাসপোর্ট তৈরি করলো এবং আমাদের পাসপোর্ট তৈরি করে মা হচ্ছে আমাদেরকে আমেরিকাতে নিয়ে যাবে, বাবা আমেরিকাতে নিয়ে যাবে। তো আমি আসলে ছোটো মানুষ, বুঝি না, বাট মানুষের মুখে শুনি যে আমেরিকা নাকি দেখতে অনেক সুন্দর এবং সারা পৃথিবীর সবচেয়ে উন্নত দেশ, এবং এগুলো শুনতে আমার কাছে খুব ভালো লাগতো যে আমি এত সুন্দর একটা সিটিতে যাব, এত সুন্দর একটা জায়গায় থাকবো। আমার কাছে সিরিয়াসলি ব্যাপারটা অনেক ভালো লাগতেছিল যে আমি আমেরিকার মতো একটা জায়গায় গিয়ে স্টে করব। খুব ভালো ব্যাপারটা ছিল। তো এমন করেই সময়গুলো কাটতেছে। তো সব ডকুমেন্ট পেপার মামা রেডি করতেছে, দৌড়দৌড়ি করতেছে, ঢাকাতে যাচ্ছে, আমেরিকান অ্যাম্বাসিতে যাচ্ছে, কাগজপত্র সব কিছু ঠিকঠাক করে এমন করে সময়গুলো কাটতে কাটতে আমাদের মোটামুটি ভিসা, টিকিট প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এর মাঝে অনেকগুলো মাস পেরিয়ে গেছে। সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমরা যেদিন চলে যাব ওই দিনটা ছিল হচ্ছে রবিবার। তো শুক্রবারের রাতে আমি কিন্তু আবার আমার নানা নানুর মধ্যখানে ঘুমাইতাম। নানা এক পাশে, নানু এক পাশে এবং আমি মধ্যখানে ঘুমাইতাম। আমার মনে পড়ে না যে আমি কখনো আমার মায়ের সাথে ঘুমাইছিলাম। ছোটোবেলা থেকে আমার আম্মুর সাথে আমার ঘুম হয় নাই। প্রায় সব সময় আমি আমার নানা নানুর মধ্যখানেই ঘুমাইতাম। যাই হোক, এমন করেই তো সেটাতেও যখন ঘুমাই, ঘুম থেকে ফজরের সময় ফজরের আজানের ওই মুহূর্তে আমার নানুমণি তখন আমাকে জড়ায় ধরে হাউমাউ করে কান্নাকাটি করতেছে, প্রচণ্ড রকমের চিল্লাচ্ছে। নানুর চিল্লানোর শব্দে তখন আমার ঘুমটা ভাঙার পরে তখন পাশের এক রুম থেকে মামা এবং অন্য রুম থেকে আমার হচ্ছে মা দৌড়ে ছুটে আসে। কী হয়েছে সকালবেলা তো ফজরের একটু কাছাকাছি ওই সময়। তো এরকম একটা সময়ের ভিতরে যখন নানু বাবা আমাকে জড়ায় ধরে কাঁদতেছে, তখন হচ্ছে সবাই কী হয়েছে জিজ্ঞেস করতেছে। আমার মা তো ভাবছে যে হয়তো আমার কোনো একটা কিছু হয়ে গেছে, যেহেতু আমি এখন বিদেশে যাব, সব কিছু নিয়ে অনেক রেডি বা এরকম অবস্থা। তো তার ভিতরে মা খুব ভয় পেয়ে গেল, না আমার কিছু একটা হয়ে গেল। তো মা এসে দৌড়ে আমাকে ধরলো। আমিও তখন একদম ব্যাব্বল হয়ে তাকায় আছি, কী ব্যাপার, এরকম কেন? তারপর নানু চিৎকার করে বলতেছে যে আমি আমার নাতিকে ফাবেলকে আমেরিকাতে যেতে দিব না। আমার মা তখন বলতেছে মা বলতেছে আমার নানুকে, আপনি কি পাগল হয়ে গেছেন? ওর ভিসা টিকিট সব কিছু কাটা হয়ে গেছে, সব কিছু রেডি, আর এখন আপনি বলতেছেন ওকে যাইতে দিবেন না? এটা কোন ধরনের কথা? কেন যাইতে দিবেন না? আমার নানু বলে, আমি এখন বলতে পারবো না, রাতের স্বপ্ন রাতে বলতে হয় না, আমি দিনে বলবো।
তো আমার মা বলতেছে যে, "দেখেন মা, এরকম পাগলামি করেন না, আপনি ওকে যাইতে দিতে হবে, আপনি এগুলো বললে হবে না। ওর কালকে ফ্লাইট।" মানে তখন তো ছিল হচ্ছে মানে শনিবার হয়ে গেছে অলরেডি, রবিবারে রাতে আমাদের ফ্লাইট। তো হাতে মাত্র ১ দিন আছে। আমরা আজকে সকালবেলা রওনা দিব আরকি। এই সময় সকালবেলা এই ঘটনা। পরে আমার নানু বলতেছে সকালবেলা, এবার সে সকাল হলো, প্রায় আশেপাশে থেকে অনেকগুলো মানুষ আসলো, যেহেতু আমার মায়ের সাথে আমাকে যেতে দেবে না, আমার মাও আমাকে ছাড়া যাবে না। মানে মোটামুটি অনেকটা ঝগড়া লেগে গেল। ওই মুহূর্তে আমার নানু কী করলো, কলাগাছ সাক্ষী, মানে স্বপ্নের কথা যখন বলে সকালবেলা, বলে যে কলাগাছ সাক্ষী। আমি বলতেছি যে আমি স্বপ্নে দেখছি আমার নাতি ট্রেনের নিচে পড়ে ২ টুকরো হয়ে গেছে। আমেরিকাতে তুই তোর হাসব্যান্ড হাঁটতেছিস, তোরা তার দিকে তাকাচ্ছিস না, এবং সে তোদের পিছনে ট্রেন আসতেছে, সে দৌড় দিয়ে ট্রেনের সামনে চলে গেল, ট্রেন তার উপর দিয়ে গেল, সে ২ টুকরো হয়ে গেল। আমি এটা স্বপ্নে দেখতে পাইছি। আমার মা বলে স্বপ্ন তো স্বপ্নই, এবং এই স্বপ্নের কথা বলে তো আর লাভ নাই। স্বপ্ন দেখলে দিনের বেলায় স্বপ্নের কোনো অস্তিত্ব থাকে না। আমার নানুমণি তখন বলতেছে, আমি স্বপ্নটা এমন একটা সময় দেখেছি, ঠিক ভোর রাতে, এবং ভোর রাতে স্বপ্ন সবসময় সত্যি হয়। আমার নাতি যদি আমেরিকাতে যায় তাহলে নিশ্চিত যে সে হচ্ছে মারা যাবে, সে ট্রেনে কাটা পরে মারা যাবে, আমি তাকে যেতে দিব না। এরকম করতেছে। পরে সবাই পাগলামি, মানে সবাই বুঝাইতে আছে যে আমার নানুকে, যে দেখেন কেন যেতে দিবেন না, কারণ এখন হচ্ছে ওর টিকিট হয়ে গেছে, ভিসা হয়ে গেছে, এখন যদি না যায় তাহলে লাইফটা নষ্ট হয়ে যাবে। বাংলাদেশে থাকলে কি করবে, ওইখানে গেলে ওর বাবা আছে, মা আছে, তাদের সাথে থাকবে। নানু তখন আমাকে বুকের মধ্যে, আমি তখন মোটামুটি অনেকটাই বড়, অনেক বড়, আমি সব কিছু বুঝি, বাট নানু আমাকে জড়াই ধরে রাখছে, আমাকে কোনোভাবেই ছাড়তেছে না, মানে কোনোভাবেই ছাড়তেছে না। আমার মা কোনোভাবে নানুর কাছ থেকে নিতে পারতেছে না। পরে বাবার সাথে যোগাযোগ করা হলো, এবং বাবাকে বললো যে এই ঘটনা, এখন তো কোনোভাবেই হচ্ছে মা তো ওকে মানে দিতেছে না, আমি এখন কী করব। তো আমার বাবা বলে যে ঠিক আছে, তোমরা সবাই মিলে একটু বসো, চিন্তা ভাবনা করো কী করেছে, আমি অফিসে আছি, আমি 2 ঘন্টা পর আবার কল করবো। এই কথা বলে বাবা তখন লাইনটা কেটে দেয়। কেটে দেওয়ার পরেই দেন আমার মা তখন আমার অন্য যে চাচারা আছে, মানে আমার যে নানার ভাইরা আছে, মানে অন্য ঘরের নানা নানি, তাদেরকে ডাকে সবাইকে, মানে আম্মার চাচা জেঠুদেরকে ডাকে সবাইকে নিয়ে দুপুরবেলা বসে। আবার আজকে বিকেলেই হচ্ছে বা আজকে রাতে হচ্ছে তারা আমরা রওনা দিয়ে দেবো, কারণ এরপরের দিন আমাদের ফ্লাইট। তো পরে সবাই মিলে তখন বসার পরে সবাই মিলে বলতে আছে যে নানুর কথা একটা, যে নানু মরে যাবে, নানু মরে যেতে রাজি আছে, কিন্তু আমাকে ছাড়বে না, কোনোভাবেই না, কোনোভাবে আমাকে নিতে পারবে না। সবাই টানা হেঁচড়া করতেছে, সবাই চেষ্টা করতেছে, পারে না। পরে দুপুরবেলা আমার অন্য ঘরের একটা নানা আছে, উনি আবার আগে মেম্বার ছিল আর কি, এখন প্রাক্তন মেম্বার। তো উনি তখন আমার মাকে বলতেছে যে হামিদা দেখ, এখন মানে মূলত হচ্ছে তোর যেই সন্তান, তুই তাকে নিয়ে যেতে চাস, কিন্তু তোর মা দিতেছে না। তুই দুনিয়াতে আসলি তোর মায়ের কারণে, এবং তোর সন্তান আসলো তোর কারণে। এখন তোর মায়ে যদি দুনিয়াতে না আসতো তাহলে তুই তো দুনিয়াতে আসতি না, আর তুই যদি দুনিয়াতে না আসতি তোর সন্তান কীভাবে আসতো। আর সেক্ষেত্রে আমি মনে করি যে তোর মা হচ্ছে মূল, মানে উনি হচ্ছে সূত্র, সুতরাং তোরা তোদের সন্তানটাকে নিতে পারবি। তোর মা যেহেতু একটু বয়স্ক মানুষ, পুরোনো দিনের চিন্তাভাবনা, পুরোনো দিনের কথাবার্তা ওনার মাথায় আছে, তাহলে দেখা যায় কি যে এটা কোনো সমস্যা হবে না, তোরা যা, এবং 2-3 মাস পরে প্রয়োজনে আমি নিজে থেকে আমি ওকে পাঠিয়ে দিব, আমি এটা দায়িত্ব নিলাম, এবং আমি নিজে থেকে ওকে পাঠিয়ে দেবো। এবং তখন আমার মা বলতেছে যে তো এত টাকা দিয়ে টিকিট কাটলাম, আমাদের টিকিটটা নষ্ট হয়ে যাবে। তারপর নানা ভাই বলতেছে যে ঠিক আছে, নষ্ট হলে হবে, এখন তোর মায়ের মন তো তোর রাখা লাগবে, তুইও তোর মায়ের উপর দিয়ে কথা বলে তোর সন্তানকে নিতে পারিস না, এবং নিলে এটা কি ঠিক হবে নাকি। পরে মা বলে ঠিক আছে, আমি আমার হাজব্যান্ডের সাথে কথা বলি। দেন পরে আবার বাবার সাথে কন্ট্রাক্ট হওয়ার পরে তো বাবা তখন এই সেম কথাই বলে যে ঠিক আছে, যেহেতু মানে মা দিচ্ছে না, আমার নানুর কথা বলে, যেহেতু ওর নানু দিচ্ছে না, তাহলে ও থাকুক, তুমি একা আসো, পরে আমরা ওকে আবার গিয়ে নিয়ে আসবো। এই কথা বলার পরে তো আমাকে আর তখন নেন, আমি তখন খুব কান্নাকাটি করি, আমার মা চলে যায়। আমার নানুর সাথে খুব রাগ করে যে আমি আমেরিকাতে যাব, সবাই আমাকে বলছে আমেরিকা অনেক সুন্দর সিটি, অনেক সুন্দর মানুষ, ওখানকার মানুষগুলো সব সাদা সাদা হয়, অনেক কিউট হয়, অনেক ফর্সা হয়, তো আমি আমেরিকাতে যাব, তুমি আমাকে যেতে কেন দিচ্ছ না। এই নিয়ে নানির সাথে আমার অনেক ঝগড়া হয়, কিন্তু মা আমাকে টিকে নেয় না, মা তখন চলে যায়। মা তখন আমেরিকাতে চলে যেতেন, আমি তখন নানুর সাথেই থাকি। মা আমেরিকাতে যায়, এবং মা মোটামুটি গিয়ে আমাদের সাথে যোগাযোগ করে, মা খুব ভালো অবস্থানে বাবার সাথেই থাকে, সব কিছু ঠিক থাকে। দেন আমি তখন ওখানকার একটা স্কুলে পড়াশোনা করতাম, প্রাইমারি স্কুলে পড়তাম, এবং আমি স্কুলে গেলে সবাই আমাকে মোটামুটি অনেক সম্মান স্নেহ ভালোবাসতো, যেহেতু আমার বাবা মা কেউ নাই, এবং নানা নানি এরকম ভালোবাসতো। আমার নানু, আমি আসলে কীভাবে বলবো, আমি সকালবেলা যখন স্কুলে যাইতাম আমার নানু আমার সাথে যাইতো, এবং আমি স্কুলে ক্লাস করতাম, আমার নানু মানে ওই যে স্কুলের যে মাঠ হয়, মাঠের একটা কর্নারে নানু বসে থাকতো, এবং 5 ঘন্টা 6 ঘন্টা যতক্ষণ না পর্যন্ত আমার ক্লাস শেষ না হবে, ঠিক ততক্ষণ পর্যন্ত নানু ওই মাঠে বসে থাকতো। আমার ক্লাস শেষ হবে তো নানু ওইখান থেকে আমাকে নিয়ে আসতো। শুধু তাই নয়, আমি যখন স্কুলে যাইতাম আমার নানু সবসময় শিক্ষকদের কাছে গিয়ে বলতো যে আমার নাতির গায়ে হাত দিয়েন না, আমার নাতিকে মাইরেন না, ও যদি পড়া না পারে আমাকে বললেন, আমি যেমনি পারে ওকে পড়ায় আনবো, কিন্তু ওর গায়ে কোনো হাত দিয়েন না। মানে কোনোভাবেই হচ্ছে নানুর একটাই কথা, নানুর সারা পৃথিবী একদিকে ছিল, আমি একদিকে ছিলাম। তো যাই হোক, এরকম করে সময়গুলো কাটতে কাটতে আমার জীবন থেকে তখন প্রাইমারি স্কুল জীবন শেষ হলো, আমি হাই স্কুলে ভর্তি হলাম। হাই স্কুলে আমি যখন ক্লাস 8-এ পড়ি, এই পর্যন্ত কিন্তু আমার নানু আমাকে নিতে দিবেই না,
এই যে এতগুলো বছর কেটে গেল, এতগুলো বছর কাটলো, অনেকে অনেকভাবে ট্রাই করছে। আমার মাও অনেকবার আসার চেষ্টা করছে এবং নানু বলে, তুই আসতে পারিস, সমস্যা না, তুই আসলে কিন্তু আমার নাতিকে নিতে পারবি না, আমি আমার নাতিকে তোর সাথে যেতে দিব না, আমি যত যাই হোক আমি দিব না। তো মাও চিন্তা করলো যে এরকম করে হচ্ছে। এবং আরেকটা মানে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমেরিকাতে যাওয়ার পর আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছে না। সবাই বলতেছে আমার মানে সবাই আমার আম্মাকে বলে যে তোর যদি নতুন একটা সন্তান আসে তাহলে তুই তোর এই ছেলেটাকে ভুলতে পারবি, বা ফাবেল তোর মায়ের কাছে থাকবে, তুই ওই ছেলেটাকে নিয়ে থাকবি বা মেয়েটাকে নিয়ে থাকবি। তা আমার মা আমেরিকাতে অনেক ডাক্তার দেখা, অনেক জায়গায় যায়, যেহেতু দীর্ঘদিন আমার আব্বার সাথে আমার সংযোগ ছিল না, সেই জন্য জানি না কী কারণে আমার মায়ের গর্ভে কোনো সন্তান হচ্ছে না। তো এমন করেই সময়গুলো কাটতেছিল। তো আমি যখন ক্লাস 8-এ পড়ি তখন হঠাৎ করে আমাদের জীবনে একটা মর্মান্তিক ঘটনা ঘটে। আমি কিন্তু কোনো কিছুই বুঝি না, আমি অলওয়েজ আমার আম্মার সাথে কথাবার্তা বলি এবং আম্মা আমার সাথে খুব ভালো করে কথাবার্তা বলতো। কোনো দিন কোনো ব্যাপার নেই, আম্মা আমার সাথে কোনো ঝগড়াঝাটি করে নাই এবং কোনো রকমের কিছু করে নাই, খুব নর্মালি কথা বলতো। ক্লাস 8-এ পড়া অবস্থায় মঙ্গলবার রাতে আমার মায়ের কাছে আমার নানা ভাইয়ের মোবাইলে কল আসে, হচ্ছে মানে আমেরিকারই আমাদের সিলেটেরই একজন মানুষ, মুকসেদুল ভাই নামের একজন লোক, তিনি কল করে হচ্ছে আমার নানা ভাইকে জানায় যে আমার মা নাকি কিছুক্ষণ আগে ফাঁসি দিয়ে রুমের মধ্যে মারা গেছে। এটা শোনার পরে আসলে আমরা কেউ নিজেকে ধরে রাখতে পারি নাই। মানে আমি তো তখন বুঝে, ক্লাস 8-এ পড়া একটা মানুষ কিন্তু সব কিছু বুঝে, আমি সব কিছু বুঝতেছি। আমি তখন মানে মায়ের এই মৃত্যুটাকে কোনোভাবেই মেনে নিতে পারতেছিলাম না, যে একটা মানুষ মারা যাবে, জন্মালে মরতে হবে, এটাই তো স্বাভাবিক, এটাই দুনিয়ার নিয়ম। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে মা যে মারা গেল, মা মারা যাওয়ার কারণটা কী ছিল? একটা মানুষ তো আত্মহত্যা করে মনের কষ্টে বা দুঃখে, কোনো যন্ত্রণায় পেশা আত্মহত্যা করে, তো মায়ের মাঝে তো এরকম কোনো যন্ত্রণা আমি দেখিই নাই। নানুকে জিজ্ঞেস করি যে মা কি তোমাদের সাথে কোনো দিন কোনো রকমের দুঃখের কথাবার্তা বলছে, কিছু শেয়ার করছে? নানি বলে না, কোনো দিনও আমাদেরকে কিছুই বলে নাই। ওকে আমরা বারবার জিজ্ঞেস করতাম তোর খাওয়া দাওয়া, তোর থাকা এবং বাকি সব কিছু ঠিক আছে কিনা। ও সবসময় বলতো যে সব ভালো, সব কিছু একদম ঠিক আছে, তোমাদের হাজব্যান্ড মানে আমার হাজব্যান্ড অনেক ভালো। এবং মানে সবসময় এগুলো বলতো যে মানে আমার বাবার প্রশংসা করতো আমার নানুর কাছে, আমার নানা ভাইয়ের কাছে এবং আমার মামার কাছে। কিন্তু এরকম ঘটনা, আর এর মাঝে আমার মামাও বিয়ে করে, মামারও 2টা মেয়ে সন্তান আছে, মামা বিয়ে করে। তো এখন এরকম ঘটনা মানে কেউ আমরা আসলে মেনে নিতে পারতাম। মানে আমাদের এলাকাতে মনে হয় আমাদের পুরো গ্রামে আমার মায়ের মৃত্যুর খবর শুনে এমন কোনো মানুষ নেই যে কান্না করে নাই। আমার মা আমাদের পুরো এলাকাতে মানে এই আশেপাশে যেই 10-15টা গ্রাম ছিল তারই মাঝে আমার মা ছিল সবচেয়ে ভালো একটা মেয়ে এবং দেখতেও অনেক সুন্দর ছিল। আমার মা এরকম ভালো মানুষ ছিল যে মাঠে যখন কৃষক ধান কাটতে যাইতো, ধরেন একটা পরিবারে তারা ধান কাটতেছে, তাদের কোনো লোক না, আমাদের সিলেটে কিন্তু আমাদের এলাকাতে এরকম হয় যে নারী পুরুষ একসাথে মাঠে গিয়ে কাজ করে, নারী পুরুষ একসাথে মাঠে যায়, ধান কাটে, ফসল বোনায়, একই সাথে কাজ করে। আমার মা এত পরিমাণের ভালো মানুষ ছিল যে দেখা যায় মাঠের মধ্যে কেউ কাজ করতেছে, তাদের লোক নাই, মা ওই মানুষগুলোর সাথে মিশে কাজ করা শুরু করতো। বা কেউ একজন বোঝা নিয়ে আসতে পারতেছে না, মা তার বোঝাটা মাথায় করে নিয়ে চলে আসতো। এবং কারো বিপদ হলে এলাকার মানুষ যাওয়ার আগে আমার মা দৌড়ে সেখানে চলে যেত। তাই আমার মায়ের মৃত্যুতে পুরো গ্রামের মানুষগুলো হাউ মাউ করে কান্না করেছে। যাই হোক, পরে আমার নানা ভাই বললো যে ঠিক আছে আপনারা লাশ পাঠানোর ব্যবস্থা করেন, আমরা লাশটাকে দেশে নিয়ে আসি। কিন্তু ওই সময় আমার বাবা বললো যে যেহেতু আত্মহত্যা করে মারা গেছে, লাশ বাংলাদেশে পাঠাতে অনেক ঝামেলা হবে, বাবা আপনি যদি আমাকে অনুমতি দেন আমি হচ্ছে ওর লাশটা এখানে মাটি দিয়ে ফেলি। এবং আমার নানা ভাই তখন বললো যে না, আমাদের মেয়ের লাশ। আমি তখন বললাম যে আমি আমার মাকে দেখবো, আমার মায়ের লাশ দেশে পাঠাবেন। এবং তখন বাবা বলতেছে যে লাশটা প্রায় অনেকটা অংশে নষ্ট হয়ে গেছে, ফাঁসিতে ঝুলেছিল দীর্ঘক্ষণ, বাবা নাকি অফিসে ছিল এবং বাবা 8 ঘন্টার মতো অফিসে ছিল, ওই 8 ঘন্টায় লাশটা ঝুলেছিল, এই জন্য এটা অনেকটা নষ্ট হয়ে গেছে, এটা বাংলাদেশে এনেও কোনো লাভ নাই, কেউ চিনতে পারবে না, চেহারা টেহারা নাই। এরকম করে অনেকভাবে হচ্ছে আমাদেরকে বাবা বুঝাচ্ছে। তো এরপর আবার বাবা আমার নানা নানিকে বলতেছে যে আব্বু আম্মু আপনারা চিন্তা করবেন না, আমি আছি এবং আমি সারা জীবন আমার নিঃশ্বাস থাকা পর্যন্ত আমি ফাবেলের জন্য অনেক কিছু করে যাব। এবং জায়গায় সম্পত্তি আমি চট্টগ্রামে ফাবেলের নামে অনেক কিছু কিনছি, ফাবেলের অনেক প্রপার্টি আছে চট্টগ্রামে, এবং আমি আমেরিকাতেও ফাবেলের জন্য অনেক কিছু করবো, আমি ওকে নিয়ে আসবো। সো আপনারা এটা নিয়ে কোনো চিন্তা করবেন না যে ওর মা মরে গেছে বলে আমাকে ভুলে যাব না, এরকম কিছুই না। আপনারা দোয়া করেন যাতে আমার বউ জান্নাতবাসী হয়। এবং আমার বাবাও বারবার হচ্ছে আমার নানানিকে জিজ্ঞেস করতেছে যে কখনো কি আপনাদের মেয়ে আপনাদের কাছে কোনো কমপ্লেন করছিল যে তার মানে কোনো সমস্যা এটা সেটা বা তার অন্য কোনো কিছু? তা মানে আমার নানানি বলে যে না, এরকম কখনোই সে আমাদেরকে বলে নাই, বা কখনোই আমরা তার মুখে শুনি না যে সে কষ্টে আছে, দুঃখে আছে, এমন কিছু আমরা তার মুখে শুনি নাই। তো তারই হঠাৎ করে মৃত্যুর কারণটা কি, এটা আমরা আসলে অ্যাকচুয়ালি আমরা কেউ বলতে পারি না, এটা আমাদের কারোই বোধগম্য হয় না
যে সে কেন কাউকে কোনো কিছু না বলে এভাবে হঠাৎ করে মারা গেল। এটা তো পরে আমার নানা নানি ওরকম করে বলে, তখন সবাই বলে যে ঠিক আছে, জামাই যেহেতু ভালো এবং জামাই তো ভালো কথাই বলতেছে, তাহলে একটা কাজ করেন, বলেন যাতে আমেরিকা থেকে মাটি দিয়ে ফেলে আর বাংলাদেশে আনার দরকার নেই। পরে আমেরিকারই কোনো একটা কবরস্থান আমার মাকে তখন মাটি দিয়ে দেওয়া হয়। তো এরপর থেকে আমার মনের ভিতরে মানে প্রচুর পরিমাণ কষ্ট কাজ করে। আমার বাবা কিন্তু ভালো ছিল, প্রতি মাসে মাসে আমার জন্য টাকা পাঠাইতো, এবং আমার নানা নানি ওই আমার প্রতি টান আরও বেড়ে গেল যেহেতু মা মারা গেল আমেরিকাতে গিয়ে। এবং আমার নানু সবসময় একটা কথা বলতো, আমি যেটা স্বপ্নে দেখেছি ভোর রাতে এটাই সত্যি হয়েছে, তুই যদি যাইতি তাহলে তুইও মারা যাইতি, তুই আমার কাছে ছিলি বলে তুই বেঁচে গেছিস, এবং তোর মা বেশি বুঝছে, তোর মা চলে গেছে এই জন্য তোর মা মারা গেছে। এরকম করে নানু সবসময় আমাকে বুঝাইতো যে কোনো সমস্যা নেই, তুই দেশে থাকবি এবং তোর যা যা করা দরকার আমি সবসময় তোকে হেল্প করবো, সাপোর্ট করবো। এরকম মানে ভালোবাসা দিয়ে নানু সবসময় আমাকে আগলে রাখতো। তেমন করে আমার দিনগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি এসএসসি পরীক্ষা দিই। তো বাবা টাকা দিত, প্রতি মাসে মাসে ভরপুর টাকা দিত নানা নানুর জন্য, আমার জন্য, মামার জন্য। মানে একরকম আমার বাবার আমেরিকার টাকায় আমাদের পুরোটা পরিবার চলতো। তো ইন্টারমিডিয়েট পরীক্ষা দিই, এসএসসি পরীক্ষা দিই, এবং এসএসসি তো আমার মোটামুটি ভালোই রেজাল্ট হয়। ভালো একটা রেজাল্ট হওয়ার পরে আমার নানু তখন মোটামুটি অনেকটা অসুস্থ হয়ে যায়, অনেক অসুস্থ, ঠিকমতো হাঁটাচলা করতে পারে না, নানার অবস্থা কীরকম থাকে। তখন মামাই পুরো সংসারটা চালাচ্ছে, কিন্তু মামা ওই আমার নানা ভাইয়ের ছোট্ট মুদির দোকানটাতে বসে, আর বাবা আমেরিকা থেকে টাকা পাঠায়, এবং ওই টাকা দিয়েই আমার মামা সংসারটা চালায়। তো আমি তখন কলেজে পড়া অবস্থায় আমার নানু তখন বললো যে আমাকে যাতে ভালো একটা কলেজে ভর্তি করে, কারণ আমার এসএসসি রেজাল্ট অনেক ভালো ছিল। তো সেই জন্য আমাকে যাতে ভালো একটা কলেজে ভর্তি করে, এই জন্য না আমার মামাকে বলার পরে মামা তখন আমাকে বললো যে আমাদের এলাকাতে তো ভালো কোনো কলেজ নেই, এখন ভালো কলেজে পড়তে হলে সিলেটে যেতে হবে, সিলেট শহরে কোনো একটা কলেজে পড়তে হবে, এবং সেখানে পড়লে ও ওইখান থেকে একটা ভালো রেজাল্ট করতে পারবে। পরে সিলেটেরই একটা নামকরা কলেজ আমাকে ভর্তি করানো হয়, ভালো একটা কলেজে ভর্তি করানো, আমি ওখানে পড়াশোনা করতেছি, এবং আমি ওখানকার একটা হোস্টেলে থাকতেছি, আমার বাবাই সব টাকা পয়সা দিচ্ছে। তো তখন আসলে ওই রকম অবস্থা ছিল না যে মানুষ খুবই খারাপ অবস্থার মধ্যে ছিল। এরপরও আমার বাবা ওই সময় আমাকে বাংলাদেশের সবচেয়ে দামি যে বাইকটা হয়, মোটর বাইক হয় সুজুকি কোম্পানির, ওই বাইকটা আমার বাবা আমাকে কিনে দেয়, আমার জন্য টাকা পাঠায়, আমি বাইক কিনি। আমার ক্লাসে যারা পড়তো কারোই বাইক ছিল না, সাইকেলও ছিল না এমন অবস্থা, কিন্তু আমার ওই সময় মোটর সাইকেল ছিল, আমি মোটর সাইকেল চালাইতাম। এবং বাবা এটাও বলেছে, তোমার যদি কোনো সমস্যা হয় আমাকে বলতে পারো, আমি তোমাকে গাড়ি কেনার জন্য টাকা দিব, তোমার গাড়ি কেনা লাগলে সেটাও বলো। এমন কোনো মাস ছিল না যে আমি আমার বন্ধুবান্ধবদেরকে নিয়ে আমি দূরে কোথাও ঘুরতে যাইতাম না। প্রতি মাসে আমার একটা করে ট্যুর ছিল, আমি এখানে ওখানে বিভিন্ন জায়গায় ট্যুরে যাইতাম, এবং ফ্রেন্ডদের সাথে খুব মজা মাস্তি করতাম। কিন্তু একাকিত্ব সময়টা আমার খুব খারাপ কাটতো, আমি আমার মাকে অনেক মিস করতাম, আমার মায়ের কথা আমার ভীষণ মনে পড়তো। আমার যখন মায়ের কথা মনে পড়তো তখন আমার সব কিছু বন্ধ হয়ে যেত, আমার পড়াশোনা, খাওয়া দাওয়া, ঘুম সব বন্ধ হয়ে যেত। মায়ের কথা মনে হলে আমি কান্না করতাম, কারণ আমার মাকে আমি অনেক বেশি লাভ করতাম। মা যখন চলে যায় আমেরিকাতে, আমার মনে আছে আমি অনেক কান্না করছিলাম। তো এরকম করে চলতে আমাদের কলেজের একটা মেয়ে নাম শাহিনুর, ও আবার মোটামুটি অনেক বড় লোকের মেয়ে, সিলেট শহরে ওদের বাড়ি আছে। তো আমাদের ফ্রেন্ডদের ভিতরে শাহিনুর মেয়েটা আমাকে একটু পছন্দ করে, পছন্দ করে বলতে কি, ও অন্য মেয়েদের কাছে আমার প্রশংসা করে সবসময়। প্রশংসাটা বলতে এরকম, একদিন এটা আমি নিজের কানে শোনা, আমি একটা পাশের টেবিলে বসে আছি, তো এই মেয়েগুলো কিন্তু দেখে নাই, তারা সবাই আমার ক্লাসমেট। তো পাশের টেবিলে বসে আমি কফি খাচ্ছিলাম, এমন সময় ওই বাকি মেয়েগুলা শাহিনুরের সাথে বলতেছিল, দেখ 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 পাবেলের বাপের কয়টা টাকা আছে, বাপের টাকা দিয়ে কেমন একটা হুডামি দেখায়, প্রতি মাসে ঘুরতে যায়, ফ্রেন্ডদের পিছনে কেমনে টাকা উড়ায়, এক দিন এক ড্রেস পরে। আরে বেটা, তুই ফুটামি করবি কর, বাপের টাকা দিয়ে করতেছস কেন? তোর যদি ক্ষমতা থাকে তাহলে নিজের টাকা দিয়ে কর। তুই যদি এতই ট্যালেন্ট হয়ে থাকিস, এতই ক্রিয়েটিভ হয়ে থাকিস, তাহলে তুই নিজের টাকা ইনকাম করে নিজের টাকা দিয়ে ফুটামি দেখা, তুই বাপের টাকা দিয়ে কেন তো বাহাবা দেখাচ্ছিস? এই কথাগুলো বলতেছে। বলার পরে তখন শাহিনুর এখানে ও ব্যারিকেড দেয়, ও বলে যে তোরা কী বলতেছিস, ওর বাপের টাকা আর ওর টাকার মধ্যে পার্থক্য কি? আর ও তো এখন ইনকাম করার বয়স হয় নাই, এমন তো না যে ও পড়াশোনা শেষ করে এখন রাস্তায় ঘুরতেছে, বাপের টাকা উড়াইতেছে, এরকম তো না, তাই না? ও তো কলেজে পড়াশোনা করে, এবং ও কলেজে পড়াশোনা করে পড়াশোনা শেষ করার পরেও একটা ভালো জব করবে বা ভালো একটা বিজনেস করবে, তখন তো সেটা নিজের টাকায় চলবে। এখন তো পড়াশোনা করে বাপের টাকায় চলবে, আর ওর বাবা ওকে টাকা দেয়, ও ইউজ করতেছে। এখন আমার বাবা যদি আমাকে টাকা দিত, আমিও তো খরচ করতাম। এই কথাটা আমার খুব ভালো লাগে, শাহিনুর এই কথাটা আমার খুব ভালো লাগে। এবং এই কথাটা শোনার আমি কিন্তু ওখানে কোনো আমি যে ওখানে বসে আছি এটা কিন্তু আমি কাউকে বুঝতে দেয় না। তারই কয়েকদিন পরে শাহিনুর অন্য একটা মেয়ের মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠায়, বলতে এটা বলে যে, ওই মেয়েটা আমাকে এটা বলে যে, ভাইয়া শাহিনুর কিন্তু আপনাকে অনেক পছন্দ করে, আপনার চলাফেরা, আপনার হেয়ার স্টাইল, আপনার কথাবার্তা বলার ধরন, তারপরে আপনার লাইফ স্টাইলটাকে ও খুব পছন্দ করে, শাহিনুর অনেক পছন্দ করে, আমাকে এটা বলে। আমিও কিন্তু মনে মনে শাহিনুরটাকে অনেক পছন্দ করতাম, এই মেয়েটাকে অনেক পছন্দ করতাম। এবং পছন্দ করার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে ও
একে তো সুন্দরী ছিল আমাদের কলেজে, বাছাই করা কয়েকটা সুন্দরীর মধ্যে একটা ছিল, এবং ওর মানে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খুব ভালো, এবং তার মনটা এত ভালো ছিল, আমি তার মনের বর্ণনা দিয়ে শেষ করতে পারবো না। মানে এরকমও হয়তো যে আমরা যখন কোথাও ঘুরতে যেতাম, ওর সামনে কোনোদিন কোনো ফকির ভিক্ষা চেয়ে খালি হাতে ফিরে যায়নি। কোনো ফকির ওর সামনে আসলে ওর কাছে না থাকলে আমার কাছ থেকে হলো নিয়ে বলবে যে না ওকে দিয়ে দাও, মানে আমার কাছ থেকে নিয়ে সে হচ্ছে ফকিরকে দিবে। এত পরিমাণে তার মনটা ভালো ছিল, এত পরিমাণের মানে উদার মনের একজন মানুষ ছিল। যাই হোক, এমন করেই কাটতেছিল। এরকম করে সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে সে আমাকে এবার ডিরেক্টলি প্রপোজ করলো। আমাকে একদম সে মানে অন্য কোনো ফ্রেন্ডদের নিয়ে না, একদম ডিরেক্টলি আমাকে একদিন বলতেছে, মানে আমি আমাদের কলেজের ক্যাম্পাসের ওখানেই বসে আছি, আমাকে বলো ফাবিল, তোমাকে একটা কথা বলবো, তোমার যদি সম্ভব হয় তুমি কথাটা রাখবা, আর যদি তোমার সম্ভব না হয় তুমি একে রিজেক্ট করবা, বাট আমার নিজের অভিমতটা আমি তোমাকে জানালাম। এখন আমরা তো কিন্তু ওই সময় ইন্টার ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা দিয়ে ফেলে তখন সেকেন্ড ইয়ারে পড়তেছি। তো আমাকে বলতেছে যে তোমার কাছে আমার একটা রিকোয়েস্ট, তুমি যদি তোমার মনে হয় আমি যদি তোমার জন্য পারফেক্ট হয়ে থাকি, যদি মনে করি যে তুমি আমাকে নিয়ে লাইফে হ্যাপি থাকবা, আর যদি মনে হয় যে আমি তোমাকে হ্যাপি রাখতে পারবো, তাহলে আমি আসলে তোমাকে বিয়ে করতে চাই, এবং তোমাকে নিয়ে একটা সুখের সংসার করতে চাই, তোমাকে নিয়ে ভালো থাকতে চাই। তুমি কি বলো? এই কথাগুলো শোনার পরে আমি তো আসলে জীবনে মনে হয় এই প্রথম কোনো প্রপোজাল এভাবে পাইলাম, যে এভাবে কেউ কাউকে প্রপোজ করে। আমি জানতাম যে প্রপোজ করে যে আমি তোমাকে ভালোবাসি, এরকম আই লাভ ইউ এরকম, কিন্তু আমি তোমার সাথে সংসার করতে চাই, একসাথে থাকতে চাই, এইভাবে প্রপোজাল তো মনে হয় জীবনে কোনো মেয়ে কোনো ছেলেকে করে না। আর মেয়েরা তো খুব কমই প্রপোজাল পাঠায়, ছেলেরাই পাঠায়। তো সেখানে সে আমাকে বললো, আর শোনার পর আমার আসলে অনেকটাই ভালো লাগলো। লাগার পর আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আসলে সত্যিকার অর্থে আমিও তোমাকে অনেক পছন্দ করি, আমার অনেক ভালো লাগে, কিন্তু সব কিছু মিলে আমিও তোমাকে ভালোবাসি। যাই হোক, এরকম করে ওর সাথে আমার একটা মিষ্টি প্রেমের সম্পর্ক শুরু হয়, এবং সম্পর্কটা এতটাই গভীর হয়ে যায় যে আমি আসলে তাকে ছাড়া অন্য কোনো কিছু চিন্তা করতে পারি না, এবং খুবই ভালো একটা সম্পর্ক আমাদের মাঝে হয়, দুজনকে অনেক ভালোবাসি। তো সেই সময় কিন্তু বাবার সাথে আমার কন্টিনিউসলি কথাবার্তা হচ্ছে, এবং এই রিলেশনটা সামনের দিকে যেতে যেতে একটা পর্যায়ে আমরা ইন্টার পরীক্ষাতে, আচ্ছা এরই আরেকটা ব্যাপার আছে, ইন্টার পরীক্ষার আগে আমি কিন্তু শাইনুরের সাথে অনেকবার, একবার দুইবার না, বেশ কয়েকবার হচ্ছে কক্সবাজার যাই, এবং আমরা সেখানে থাকি, আমাদের মাঝে সব রকমের ভালোবাসাবাসির সম্পর্ক হয়, এবং দুজন দুজনের প্রতি অনেকটা আন্ডারস্ট্যান্ডিং থাকে। এরকম করে আমরা তখন ইন্টার ফাইনাল পরীক্ষা দিই। ফাইনাল পরীক্ষা দেওয়ার পরে ভালোই রেজাল্ট হয়, ও ভালো রেজাল্ট করে, আমিও রেজাল্ট করি, এবং রেজাল্ট আউট হওয়ার পরেই আমরা তখন চিন্তা ভাবনা করলাম যে আমরা দুজনেই হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি বা ঢাকার কোনো একটা ভালো ইউনিভার্সিটিতে পড়াশোনা করব, সিলেটের বাইরে পড়ব। তো শাইনুরের বাবার আসলে টাকা পয়সার কোনোই অভাব নেই, এবং শাইনুর যখন তার বাবাকে বললো, তার বাবা তখন বরাবরের মতো বললো যে ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওকে ফাইন, তুমি যেতে পারো, এই কথা বললো। এবং একই কথা আমি আমার বাবাকে যখন ফোন করে বললাম আমেরিকাতে, বাবা তো এক কথায় রাজি যে অবশ্যই ঢাকাতে পড়বা। আর বাবা কিন্তু তখনও চাচ্ছে যে আমি যাতে আমেরিকাতে চলে যাই, কিন্তু ওই নানুর মুখের দিকে তাকে আমার তখনও যাওয়া হয় না। আমি তখনও একেবারে নানুর মুখের দিকে তাকায় চলে আসছি, পড়ে আছি। এরপর সিলেট থেকে আমি, শাহিনুর সহ আমাদের আরও কয়েকটা ফ্রেন্ড মিলাম তখন ঢাকাতে ভর্তি হই, ঢাকার কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে ভর্তি হই। প্রাইভেটে ভর্তি হয়ে আমরা ঢাকা ইউনিভার্সিটিতে শাহিনুর চান্স পাই, কিন্তু আমি পাই না, এবং সেজন্য শাহিনুর ঢাকা ইউনিভার্সিটিতে পড়ে নাই। আমি যে ইউনিভার্সিটিতে পড়ছি ওইটাতেই ভর্তি হয়েছে। তো একইভাবে আমরা তখন পড়াশোনা করতেছি, এবং ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার প্রায় 4 মাস পরেই হঠাৎ করে আমার জীবনে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার বাবা আমেরিকাতেই হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে। বাবা আমেরিকাতে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, এবং গাড়ি অ্যাক্সিডেন্ট করে বাবা আমেরিকাতে মারা যায়। তো বাবার কিছু ফ্রেন্ড সার্কেল ছিল, তাদের সাথে আমার মাঝে মাঝে কথা হইতো। আমি তখন মোবাইল ফোন ইউজ করতাম, তো তারাই আমাকে ফোন করে ডিরেক্টলি বলে যে এমন ঘটনা, তোমার বাবা কার অ্যাক্সিডেন্ট করছে এবং মারা গেছে, এটা আমাকে বলে। তো এই যে এতগুলো দিন পর্যন্ত আমি কোনো দিন আমার সৎ মায়ের সাথে কথা বলি নাই, কিন্তু সৎ মায়ের ফোন নাম্বার আমাকে বাবা দিয়েছে যে যদি কখনো প্রয়োজন হয় আমি যাতে কল করি। যখন আমি এই নিউজটা পাইলাম যে বাবা মারা গেছে, দেন আমি তখন আমার ফোন করে নানা ভাইকে জানাইলাম, নানুমণিকে জানাইলাম, মামাকে জানাইলাম। তারা তো ভীষণ কান্নাকাটি করতেছে। আমার বাবা ফেরেশতার মতো একজন মানুষ ছিল। তো এই জীবনে প্রথম আমি আমার সৎ মাকে কল করি, বলি যে মা এমন ঘটনা, বাবা তো মারা গেছে, আপনি আমাকে চিনছেন? আমি ফাবেল। পরে বলে হ্যাঁ চিনছি, কেমন আছো তুমি? আমি বলে ভালো আছি। পরে বলে হ্যাঁ আমরাও তো শুনছি, আমাদের কাছে তো নিউজ আসছে মারা গেছে, তো এখন হচ্ছে লাশ তো বাংলাদেশে আনার ব্যবস্থা করতেছি, লাশ দেশে আসবে, এটা আমাকে বলে। আমি তখন বলি আচ্ছা ভালো কথা, এখন আমি কবে আসবো, এটা আমাকে বলে। পরে বলে তুমি আসো, যখনই খুশি আসো, খুব বিনয়ের সঙ্গীতে কথা বলতেছে, অনেক বিনয়িত। পরে আমি তখন বললাম ঠিক আছে। আমি তখন শাহিনুরকে ব্যাপারটা জানালাম যে শাহিনুর এই ঘটনা, বাবা মারা গেছে। ও তখন খুব কষ্ট পাইলো। ও তখন আমাকে বলে যে ঠিক আছে তাহলে আমি সহ তোমার সাথে যাবো,
চট্টগ্রামে, যেহেতু মানে তুমি যাবা, তোমার বাবা মারা গেছে, তুমি তো অনেক আপসেট, সো আমি তোমার সাথে যাব। আমি তখন বললাম ফাইন, ঠিক আছে, তাহলে তুমি আমার সাথে চলো। এরপরে আমি শাহিনুরকে নিয়ে হচ্ছে ঢাকা থেকে আমরা তখন রওনা দিলাম চট্টগ্রামে রওনা দিলাম। যাওয়ার পরে আমার বাবার লাশ আসতে সময় লাগবে, প্রায় 1 উইকের মতো টাইম লাগবে। তো গিয়ে আমি তখন আমার সৎ মায়ের সাথে কথাবার্তা বলি এবং কান্নাকাটি করি। উনিও আমাকে অনেক মানে বুঝায় যে কান্নাকাটি করো না, কারো বাবাই তো চিরকাল বেঁচে থাকে না, এই সবই তো তোমার ঘর বাড়ি, তুমি এখানে আসবা থাকবা, কোনো সমস্যা নেই। মানে আমাকে উনি খুব মানে আদর ভালোবাসা দিয়ে আমার সাথে খুব ভালো করেই কথা বলে এবং ওনার কথাবার্তাগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। যেটা আমার মা দিত সেম জিনিসটা ওনার কাছ থেকে পাচ্ছি। পরে ওইখানে যাওয়ার পরে শাহিনুর তখন আবার মানে ও বলে যে আমি সিলেটে চলে যাই, এখানে কতদিন থাকবো, পরে আমি আবার আসবো লাশ আসার পরে। পরে শাহিনুর তখন চলে যায় সিলেটে, আমি তখন ওখানে থাকি। আমার ভাই বোনগুলো আমার সাথেই থাকে। আমার 2টা বোন আর 2টা ভাই আছে ওই চট্টগ্রামেরই, আমার সৎ ভাই বোন, আমি ওদের সাথে ওখানে আছি। মোটামুটি আলহামদুলিল্লাহ খুব ভালোভাবেই সময়গুলো কাটতেছে, ওইখানে আমি পড়ে আছি। এবং এমন করে সময়গুলো সামনে দিয়ে কাটতে কাটতে আমাদের মাঝে মানে খুব ভালো একটা মানে আমার পরিবারের সাথে, আমার মা সৎ মায়ের সাথে, ভাইদের সাথে আমার ভালো একটা সম্পর্ক হয়ে যায়। এবং প্রায় 9 দিন পরে আমার বাবার লাশ বাংলাদেশে আসে। অবশ্যই টাকা পয়সা দিয়ে, অনেক টাকা টুকা দিয়ে তারপর খুব দ্রুত আনা হয় আর কি। পরে আনার পরেই আমি ওই শাহিনুরকে আবার কল দিয়ে বললাম যে শাহিনুর, এমন বাবার লাশ আসছে দেশে, তুমি হচ্ছে মানে আসো। তো তখন আসার পর আমরা তখন বাবার লাশ দাফন করি। বাবার চেহারাটা অনেকটাই নষ্ট হয়ে গেছে আর কি, অ্যাক্সিডেন্ট খুব মারাত্মকভাবে হয়েছিল, চেহারা বোঝা যায় না অনেক অংশে। তো যাই হোক, মাটি দিই, দাফন কাফনের কাজ কমপ্লিট হয়। দাফন হওয়ার পরেই তো সেখান থেকে আমি তখন আরও 2 দিন থাকি, ওই বাড়িতেই থাকি, শাহিনুরের সাথেই থাকি। আমার মাকে আমি ডিরেক্টলি বলি যে শাহিনুরকে পছন্দ করি, ওকে আমি বিয়ে করবো। এই সে বলে, মাও শাহিনুরকে অনেক আদর টাদর করে, যে ছেলেটা তো এতিম, ওকে কষ্ট দিও না, মা অনেকভাবে শাহিনুরকে বোঝায়। এরপরে আমরা তখন চট্টগ্রাম থেকে পুনরায় আবারও ঢাকাতে চলে আসি। ঢাকাতে আসার পরে শাহিনুর আর আমি একই সাথে থাকতেছি, পড়াশোনা করতেছি। তো এরপরে মাসটা আমাদের খুব কষ্টে কেটে যায়, কারণ আমার বাবা মানে প্রতি মাসে টাকা পাঠাইতো, প্রতি মাসেই হচ্ছে আমার মানে আমার মামার জন্য টাকা পাঠাতো। এবং আমার মামা কী করতো, নিজেই টাকাগুলো ইউজ করতো। এবং কিছু জায়গায় সম্পত্তি মামা কিনছে, কিন্তু এগুলো মামা নিজের নামে, মানে আমার নানার নামে অথবা আমার নামে কোনো কিছুই করে না। যা কিছু করছে মামা সব নিজের নামে এবং নিজের সন্তানদের নামে। এবং আমি এটাও শুনেছিলাম যে আমার বাবা নাকি মোটা অঙ্কের কিছু টাকাও দিছিল যে শাহিন মানে আমার নামে, ফাবেলের নামে কিছু কেনার জন্য, কিন্তু আমার মামা এগুলো আমার নামে না কিনে মামা নিজের নামে কিনছে। তো তখন হঠাৎ করে আমার পরিবারে অভাব, মানে নানুর সংসারে অভাব, মামা অতটা টাকা খরচ করে না। আগে তো বাবা বিদেশ থেকে টাকা বাড়াইতো, সেই টাকা দিয়ে দিত, এখন আর টাকা দেয় না। আমি যখন মামাকে ফোন করে বলি যে মামা আমার তো টাকা লাগবে, টাকা পাঠাও, মা বলে পাঠাচ্ছি, এরকম করে পাঠায় না। প্রায় 3 মাসের মতো হয়ে যায়, আমি হোস্টেলে ভাড়া দিতে পারি না, প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, অনেক বেশি টাকার প্রয়োজন, সেই টাকাও দিতে পারি না। এইভাবে তখন কাটতেছে। পরে 3 মাস পরে খুব অভাব দেখা দেয়, মানে এত অভাব যে আর চলতে পারি না। পরে আমি বাধ্য হয়ে আমার সৎ মায়ের কাছে যাই চিটংয়ে। সৎ মায়ের কাছে গিয়ে বলেছি এই ঘটনা, আমি তো চলতে পারতাম না, পড়াশোনার জন্য টাকা লাগবে। সৎ মা আমাকে 20,000 টাকা দেয়। তো ওই টাকা দিয়ে আমার কিছুই হবে না, আমার একটা সেমিস্টারের টাকাও না, আমাকে 20,000 টাকা উনি দেয়। আমি তখন ওনার কাছ থেকে কিছু না বলে 20,000 টাকা নিয়ে আসি। কয়েকদিন পরে আমার এই টাকা শেষ হয়ে যায়, সপ্তাহখানিক পরে আমি তখন আবার আমার সৎমাকে কল করি যে আমার তো টাকা শেষ, মা আমার জন্য টাকা পাঠান। আমার সৎমা তখন আমাকে ডিরেক্টলি বলতেছে তোমার বাবা তো টাকার পাহাড় রেখে যায়নি তোমার জন্য, এটা বলতেছে, তোমার বাবা তো টাকার পাহাড় রেখে যায় না যে আমি প্রতি সপ্তাহে তোমার জন্য টাকা পাঠাবো। আমি তখন বললাম যে এটা আপনি কেমন কথা বলতেছেন, এখন আমার টাকা লাগবে, আপনি টাকা দিবেন না, আপনি টাকা না দিলে আমি চলবো কেমন করে, আমি আমার তো খরচ করতে হবে, আমার তো থাকতে হবে, এখন আপনি না দিলে কীভাবে হবে। উনি তখন আমাকে ডিরেক্ট বলতেছে বাবারে আমি তোমাকে এত টাকা পয়সা দিতে পারবো না, অ্যান্ড তুমি একটা চাকরি বাকরি করো, যেহেতু মাত্র পড়াশোনা করতেছো, পাশাপাশি একটা চাকরি করো। আমি তখন বললাম দেখেন আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়ি, আমি প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় আমি কোনোভাবেই হচ্ছে পড়াশোনা করে আমি অন্য কোনো জব করতে পারবো না। উনি আমাকে বলে তাহলে তুমি প্রাইভেট থেকে পাবলিকে চলে যাও, পাবলিকে ভর্তি হও, আমাকে বলতেছে। আমি তখন বললাম যে আমি মানে এখানে এত টাকা পয়সা অনেক টাকা, আমি যখন এখানে ভর্তি হই অনেক টাকা দিয়ে ভর্তি হয়েছিলাম। তো আমি তখন বললাম যে আমি এত টাকা দিয়ে ভর্তি হয়েছি, এখন তো আমি এখান থেকে মানে সরতে পারবো না। তো শাহিনুর আর আমি তখন একই মানে আমরা একটা মানে রুম ভাড়া করে আমরা একই সাথে থাকতাম, একই রুমে থাকতাম, যেহেতু আমার বাইরে থাকলে খরচটা বেশি হবে এবং শাহিনুরের খরচের উপরে আমি তখন চলে যেতাম আর কি। ও বাবার কাছ থেকে যে টাকা আনতো ওই টাকা দিয়ে ওই রুম ভাড়াটা দিয়ে আমরা তখন ওভাবে চলে যেতাম, আমার খুব একটা খরচ লাগতো না। এমন করতে করতে মা তখন আমাকে টাকা দেওয়া বন্ধ করে দেয় এবং মামাও তখন টাকা দেওয়া পুরোই বন্ধ করে দেয়। তখন আমার খরচটা পুরোটাই শাহিনুর চালাচ্ছিল। তো শাহিনুরের যে টাকা খরচ হতো ও বাড়ি থেকে আরও ডাবল টাকা আনা লাগতো, আরও বেশি টাকা ফ্যামিলি থেকে নিয়ে আসতো। আনতে আনতে একটা পর্যায়ে ওর বাবা সন্দেহ করে ফেলে যে কী ব্যাপার, আমার মেয়ে এত টাকা দিয়ে করে, কেউ আবার নষ্ট হয়ে যাচ্ছে না তো, নেশা টেশা করে না তো। এই নিয়ে তার বাবা খুব টেনশনে পড়ে যায়। টেনশনে পড়ে যাওয়ার পরে তার বাবা তখন মানে ইনকোয়ারি করতে থাকে যে আসলে টাকা দিয়ে করে কে। যখন ইনকোয়ারি করতে পারে তখন জানতে পারে যে আমার সাথে তার সম্পর্ক আছে এবং আমরা একই রুমে থাকতেছি
হাজব্যান্ড ওয়াইফের মতো, এবং আমার পড়াশোনার সমস্ত খরচ শাইনুর দিচ্ছে। এটা তার বাবা তখন বুঝতে পারে। বুঝতে পারার পরে তার বাবা হঠাৎ করে খুব টেকনিক খাটিয়ে ওকে হচ্ছে সিলেটে নিয়ে যায়। ওর বাবা সিলেটে নিয়ে গিয়ে ওকে আর ঢাকাতে আসতে দেয় না, সিলেট আটকায় ফেলে, বলো তোমার আর পড়াশোনা করতে হবে না, মানে পড়াশোনা কমপ্লিটলি বন্ধ করে দেয়। প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়া একটা মেয়ে তার স্টাডি অফ করে দেয় জায়গায়। ওর বাবা পরে ও মানে খুবভাবে আমার সাথে ফোনে যোগাযোগ করে, বাবা তো আসতে দিচ্ছে না, কী করবো, এসে কান্নাকাটি করে, এবং একটা পর্যায়ে ওর বাবা ওর বিয়ে ঠিক করে ফেলে, ওকে বিয়ে দিয়ে ফেলবে। তো খুব কান্নাকাটি করে, মেয়ে মানুষ তো আসলে কতটুকু করতে পারবে, বাবার সাথে তো আর অত পারে না। কান্নাকাটি করে যে আমি এখন কী করবো, আমি কিন্তু আত্মহত্যা করবো, আমি তোমার ছাড়া বাঁচবো না, এই সে খুব কান্নাকাটি করে। তখন আমার হাতের অবস্থা এতটাই খারাপ ছিল যে আমি মানে ভাত খাওয়ার মতো টাকা আমার হাতে নেই, যে আমি মানে খাবার খাবো ওই টাকাটা আমার কাছে নাই। আমার এত পরিমাণের কষ্ট, আমি নিজে চলতে পারতেছিলাম না। আমি বাসা ছেড়ে দিয়ে মেসে থাকতেছি, মেস ভাড়াও দিতে পারি না। পরে খুব কষ্ট করে দেন আমি তখন হচ্ছে মানে ওখানে আসি, ওর বাবার সাথে দেখা করার জন্য সিলেটে আসি। এবং সিলেটে আসার পরে ওর বাবার বিজনেস ছিল, অনেক বড় বিজনেস। আমি ওনার অফিসে যেয়ে ওনার সাথে দেখা করি। উনি আমাকে আগ থেকেই চিনতো মোটামুটিভাবে। ওইখানে যাওয়ার পরে আমি সালাম দিয়ে, আঙ্কেল আমার নাম পাবেল, আমার বাড়ি অমুক জায়গায়। পরে বলে হ্যাঁ আমি তোমার কথা শুনছি আমার মেয়ের মুখে, তোমার শাহিনুর বলছে তোমার কথা। আমি তখন বললাম যে আঙ্কেল দেখেন, আমার লাইফে তো একটা ঘটনা আছে, আমার এই ঘটনা মানে আমার জীবনের ঘটনাগুলো অনেকে মোটামুটি একটু বলে। উনি আমাকে টাইম দেয় আমার কথাগুলো শোনে, এমন তো না যে আমার সাথে কথা বলেন না, উনি বলে যে তুমি বলো আমি শুনছি। পরে আমি আমার জীবনের বৃত্তান্ত সমস্ত ঘটনাগুলো বললাম যে আমার লাইফে এই ঘটনাগুলো ঘটেছে, এবং আমি এমন একটা পর্যায়ে দাঁড়িয়েছি এখন আমি আসলে কী করতে পারি। আর আমি শাহিনুরকে অনেক ভালোবাসি, আমাকে ভালোবাসি। আমার স্টাডিটা শেষ হওয়া পর্যন্ত মানে আপনি আমাকে একটু টাইম দেন, আমি আমার পড়াশোনাটা শেষ করে ওকে বিয়ে করব। পরে উনি আমাকে বলছে তুমি পড়াশোনা শেষ করবা, এরপর তুমি বিসিএস করবা, তারপর আমার মেয়েকে বিয়ে করবা। তো এই পর্যন্ত আমার মেয়ে বুড়ি হয়ে যাবে, আমি তো আমার বুড়ি মেয়েকে বিয়ে দেবো না, আমি আমার ইয়াং মেয়েকে এখনই বিয়ে দিব, এবং বিয়ে দেওয়ার পরে আমি দেন হচ্ছে তারপরে মানে এটা পরেরটা পরে হবে, কিন্তু আমার নায়নাতকে লাগবে, আমি তাকে বিয়ে দিয়ে দিব। তো আমি তখন বললাম তাহলে আপনি আমাকে একটু সময় দিন। আমাকে বলেন না, আমি তোমাকে কোনো সময় দিতে পারবো না, অ্যান্ড তুমি যদি খুব বেশি করো তাহলে হয়তো তুমি 2-1 মাস আমি তোমার জন্য ওয়েট করলাম, তুমি কিছু একটা করে দেখাও। তা আমি বললাম যে আঙ্কেল এই 2-1 মাসের মধ্যে আমি কী করে দেখাবো, 2-1 মাস আমার তো বাবাও নাই মাও নাই, এখন এই 2-1 মাসের মধ্যে আমি কী দেখাইতে পারি আপনাকে। উনি আমাকে বলে তো তুমি একটা ভালো কান্ট্রিতে চলে যাও, ভালো একটা কান্ট্রিতে যাও, মানে তুমি এমন একটা জায়গায় যাও যে তুমি আমার মেয়েকে রাখতে পারবা, খাওয়াইতে পারবা, পড়াইতে পারবা, এইরকম একটা অবস্থানে তুমি চলে যাও। যদি এরকম একটা অবস্থানে যেতে পারো তাহলে আমি কোনো সমস্যা নেই, আমি তোমাকে হচ্ছে আমার মেয়েকে তোমার কাছে বিয়ে দেবো। আর এরই মাঝে কিন্তু আমার নানুমণি মারা গেছে, নানা ভাই বেঁচে আছে, নানা ভাই অনেক অসুস্থ। আমি বলতে ভুলে গেছিলাম নানু মারা গেছে। এর মাঝে আমি সিলেটে গেছি, আমি খুব কান্নাকাটি করছি। তো এইবার আমি খুব মানে বিপাকে পড়ে যাই, উনি আমাকে কয়েক মাসের সময় দিচ্ছে। পরে আমি আমাদের এক মানে পরিচিত বড় ভাই হয়, উনিও সিলেটের নাম করা ব্যক্তি, ওনাকে কল দিয়ে বললাম যে ভাই এমন এমন ঘটনা। শাহিনুর ওনার সাথে কথা বললো, কথাবার্তা বলার পরে উনি তখন শাহিনুরের বাবার কাছে গেল, গিয়ে শাহিনুরের বাবাকে বললো যে দেখেন ছেলে তো মেয়েটাকে অনেক ভালোবাসে, এবং মেয়েও ছেলেকে অনেক ভালোবাসে, তারা প্রাপ্তবয়স্ক। এখন আপনি মেয়েটার এইভাবে আটকায় রাখছেন, মেয়েটা যদি পুলিশ টুলিশ কল করে আপনিও বিপদে পড়বেন। এখন একটা কাজ ঝামেলা টামেলা না করে একটা কাজ করেন, দেখেন না কোনোভাবে হচ্ছে মানে ছেলেটাকে একটু টাইম দিতে পারেন কিনা। এই কথা বলার পরে ওই শাহিনুরের বাবা তখন ওই বড় ভাইকে বলে যে ঠিক আছে যাও, আমি 1 বছরের টাইম দিলাম, 1 বছরের মধ্যে ওকে বলো ভালো একটা অবস্থানে গিয়ে যাতে আমার মেয়েকে রাখতে পারবে, খাওয়াইতে পারবে, পড়াইতে পারবে, ভালো একটা অবস্থানে রাখতে পারবে, এরকম একটা অবস্থান যদি সে আমাকে দেখাইতে পারে আমি ওর মেয়ের মুখের দিকে তাকে ওর হাতে তুলে দিব, যাও। এই কথা বলার পরে বড় ভাই আমাকে জানালো যে পাবেল এই ঘটনা, আমাকে এতটুকুই বলছে। আমি তখন বললাম ভাই ঠিক আছে আলহামদুলিল্লাহ 1 বছরের মধ্যে কিছু একটা করবো। তো 1 বছরের মধ্যে তো না আমার স্টাডি শেষ হবে, না আমি কোনো কিছু করতে পারবো। দেন আমার মাথায় তখন একটা আইডিয়া আসছে, নিউ একটা প্ল্যানিং আসছে যে আমি আমেরিকাতে চলে যাব, অথবা কোনো একটা ভালো কান্ট্রিতে চলে যাব স্টুডেন্ট ভিসায়, যেহেতু আমার ইন্টার কমপ্লিট আছে, ওই স্টুডেন্ট ভিসায় ভালো একটা কান্ট্রিতে গিয়ে আমি ওখানে পড়াশোনা করব, এবং আমার বাবার যেহেতু বন্ধুবান্ধব আছে তাদের কাছ থেকে কিছু টাকা ঢুকে নিব, এইরকম করে আমি মানে বিদেশ চলে যাবো, এরকম একটা প্ল্যানিং। তো এরকম করে আমি তখন বিভিন্ন দেশের জন্য ট্রাই করতেছি, বিশেষ করে আমেরিকার জন্য। আমার আব্বার এক পরিচিত লোক আছে, উনি আমাকে ফর্ম টর্ম উঠাই দেয় আমেরিকা থেকে। তো ওইটার পিছনে শ্রম দিতে দিতে কয়েক মাস ঘোরার পর আলহামদুলিল্লাহ ওখানে আমার ভিসা হয়, আমেরিকান ভিসা, আমার স্টুডেন্ট ভিসা হয়। এই ঘটনাগুলো কিন্তু সব কিছু মানে বাবা জানে, হচ্ছে শাহিনুরের বাবা জানে, এবং আমার মামা টামা আমার সৎমা সবাই জানে যে আমি আমেরিকার জন্য ট্রাই করতেছি। ভিসাটা হওয়ার পর আমাকে এখন টাকা দিতে হবে, প্রায় 7 লাখ টাকার মতো লাগবে। এই টাকাটা জমা দিতে হবে, মানে ওই যে ওখানকার হচ্ছে কলেজের ফি, তারপরে এটা সেটা আনুষঙ্গিক অনেক খরচ টরচ আছে, 7 লাখ টাকা টোটাল, ওটা দিতে হবে, এবং দিলে আমি চলে যেতে পারবো। আমি তখন সর্বপ্রথম আমার মামার কাছে গেলাম যে মামা আমি শুনেছিলাম যে বাবা নাকি আমার নামে জায়গাটাকে কিনেছিল, কোথায়, আমার 7 লাখ টাকা লাগবে, তুমি প্রয়োজন আমাকে কোনো জায়গা থেকে যদি নিজের কাছে না থাকে লোন নিয়ে দাও, আমি লোন নিয়ে তারপরে হচ্ছে আমি এই লোনের টাকা আমি পরে পরিশোধ করাই দিব,
তুমি আমাকে লোনের উপরে কয়টা টাকা উঠাই দাও কোনো দিক থেকে, আমার তো হচ্ছে আমেরিকাতে আমার ভিসা টিসা লাগছে, সব কিছু দেখো, এই ডকুমেন্ট দেখাই। মামা তখন বলে আমার পক্ষে মানে কোনো অবস্থায় সম্ভব না, তোকে 7 লাখ তো দূরের কথা, 7,000 টাকা দেওয়া সম্ভব না, আমি দিতে পারবো না। তোর বোনেরা আছে, তোর 2টা বোনের পিছনে আমার অনেক টাকা পয়সা খরচ হচ্ছে, আমি তাদের পড়াশোনা করাচ্ছি, আমার কাছে কোনো ক্যাশ ক্যাপাবিলিটি নেই, আমার পক্ষে একেবারেই সম্ভব নয়, ভাগিনা তুই আমাকে মাফ করে দে। এই কথা বলে মামা আমার হাত পা চেপে ধরে। নানা ভাই তো কথাই বলতে পারে না, একরকম বোবা। আমি তখন বাধ্য হয়ে আমার সৎমায়ের কাছে যেতে চাই না, ওই যে উনি আমাকে বলছে যে বাবা আমার জন্য টাকার পাহাড় রেখে যায় না। এরপরও আমি সর্বশেষ আমার সৎমায়ের বাসায় যাই চট্টগ্রামে, গিয়ে আমার সৎমায়ের সাথে কথা বলি এবং সৎমাকে বলি যে মা দেখেন আমার বাবা আমার জন্য কী রাখছে না রাখছে এগুলো আমি কিছুই জানি না এবং কিছু চাইও না আপনার কাছে, যে আমার বাবা আমার জন্য কী রাখছে, কত টাকা রাখছে, এগুলো আমার কোনো কিছু জানার দরকারও নেই, কোনো প্রপার্টিও দরকার নেই। যেহেতু আমার আমেরিকার ভিসাটা হয়েছে আমি সেখানে চলে যাই, এবং সেখানে যাওয়ার পরে আপনি মানে আমাকে কিছুই করা লাগবে না, আপনি জাস্ট হচ্ছে আমি কিচ্ছু চাই না, আমি ওখানে চলে যেতে চাই, আপনি আমাকে 7 লাখ টাকা জোগাড় দেন, আর কিছু লাগবে না। ওই তখন আমার দিকে অনেক বড় বড় চোখ করে তাকে বলছে তোমার বাবা কি কখনো বলছিল যে তোমার জন্য কোনো কিছু করে গেছে? আমি তখন বললাম হ্যাঁ অবশ্যই আমার বাবা বলছে, এবং আমার বাবা আমাকে বারবারই বলতো যে চিটংয়ে আমার জন্য অনেক কিছু রাখছে। উনি তখন বলতো চিটংয়ে তোমার জন্য কী রাখছে তুমি খুঁজে বের করো, মানে কোথায় তোমার জন্য কী রাখছে এটা তুমি দেখো, চেক করো, মানে এটা দেখো। আমি তখন বললাম যে তো আমি কোথায় চেক করবো, আমার বাবা কোথায় রাখছে এটা আমি জানি না। উনি বলে তো আমি কী করে জানি, আমার জানা মতো তোমার বাবা তোমার জন্য কোনো কিছু রেখে যায় না, এবং যতটুকু আছে সব আমার নামে। আমি তখন বললাম তো আপনার নামে হয় কী করে, আপনি যে বাড়িতে আছেন চট্টগ্রামের নাম করে একটা জায়গা, আমার সৎমা থাকে এবং নিজেদের ওদের বাড়ি আছে, একটা না প্রায় 3টার মতো বাড়ি, এবং বাড়িগুলো আমার বাবার নামে, আমি সেটাও জানি আমার বাবার নামে বাড়ি আছে, কিন্তু উনি আমাকে ডিরেক্টলি বলতেছেন আমার বাবার নামে কিছুই নেই। এরকম করে টাকা টুকে খুঁজতে 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 আমার সেকশনটা মিস হয়ে গেল, মানে আমি আর যেতে পারলাম না আমেরিকাতে, যেতে পারলাম না। পরে টাকা চাই, আর টাকা কোনো ভাব থেকে মানে আর টাকাও পাইলাম না। পরে আমি এইটাও পর্যন্ত করি, আসলে এতটাই দুঃখজনক ব্যাপার যে আমি শাহিনুরের বাবার কাছে পর্যন্ত যাই, সৎমায়ের কাছ থেকে ফিরে এসে শাহিনুরের বাবার কাছেও যাই যে আপনি আমাকে 7 লাখ টাকা দেন, আমি বিদেশ যাই এবং গিয়ে আমি আপনার টাকা পরিশোধ করাই দিব। উনি তখন আমার ওই বড় ভাইকে ফোন করে বলে যে ওই ছেলে আমার কাছে 7 লাখ টাকা যৌতুক চায়, আমার মেয়েকে বিয়ে করবে, আমি তাকে 7 লাখ টাকা দেওয়ার জন্য ও আমেরিকাতে যাবে, ও আমার কাছে যৌতুক চায়, মানে এই কথাটা পর্যন্ত আমাকে বলে। মানে বলার মতো আসলে কোনো ভাষা নাই আমার, যে এত পরিমাণের এই 7 লাখ টাকার জন্য আমি এত পরিমাণের কষ্ট পাইছি। কারো কাছ থেকে টাকা না পেয়ে আমার ভিসাটাই পরে ক্যান্সেল হয়ে যায়, টাইম ওভার হয়ে যায়, আমি আর যেতে পারি না। এদিক দিয়ে শাহিনুরের বিয়ে হয়ে যাচ্ছে, মানে ওকে বিয়ে দিয়ে দেবো, ওর বাবা বলতেছে যে আমি এরকম রাস্তায় ঘুরছি, তখন আমি আর পড়াশোনাও করি না, পড়াশোনা অফ। শাহিনুরে তখন আসলে সত্যিকার অর্থে শাহিনুর আমাকে টাকা পাঠাইতো, বিভিন্ন মাধ্যমে আমার জন্য টাকা পাঠাইতো, আমি ওর টাকা দিয়ে চলতাম, এবং বলতো যে কিছু একটা করো না, কিছু একটা করো। তুমি কিছু একটা কী করবে, ইন্টারমিডিয়েট পাশে একটা ছেলে, আমেরিকার ভিসা লাগলো, তারপর ওইখানে যেতে পারলাম না, মানে খুবভাবে হচ্ছে ভেঙে পড়ছে, কোনোভাবে হয় না। ও আমাকে বলে তুমি যদি কোনোভাবে ওখানে যেতে পারতা, অ্যান্ড যেতে পারার পরে আমি বাবাকে যেভাবে হোক ম্যানেজ করে বুঝা টুঝা বলতে পারতাম যে ও তো গেছে না, ও আমি ওয়েট করে ও আমাকে নিয়ে যাবে, বা আমি আবার আমার স্টাডি শুরু করতে পারতাম। এখন মানে বাবা তো ভয় আছে যে আমি তোমাকে নিয়ে পালায়ে যাই কিনা, এই ভয়ে বাবা আমাকে বাসা থেকে বেরোতে দিচ্ছে না। পরে আর মানে সহ্য হচ্ছিল না, যে আসলে মানে এইভাবে তো আর নিতে পারতেছিলাম না। নিতে না পারার পরে আমি তখন কী করলাম, আমার ঢাকাতে আমি যে ইউনিভার্সিটিতে পড়াশোনা করতাম সেখানকার একজন প্রফেসর ছিল সিরাজউদ্দিন স্যার, এবং সিরাজউদ্দিন স্যারের বাড়ি চট্টগ্রামে ছিল, এবং তিনার বড় ভাই চট্টগ্রামের নাম করা মেয়র, প্রাক্তন মেয়র। তো আমি তখন ওনার কাছে গিয়ে বলি ভাই সিরাজ স্যারের কাছে বলি যে স্যার এই ঘটনা। উনি তখন বলে ঠিক আছে তুমি আমার ভাইয়ের সাথে কথা বলো। পরে মেয়রের নাম্বার আমাকে দেয়, আমি মেয়রকে কল করে ওনাকে ডিরেক্টলি বলি যে আমি আপনার সাথে দেখা করব। পরে উনি বলে যে ঠিক আছে আসো। পরে আমি ওনার বাসায় যাই, গিয়ে ওনার সাথে কথাবার্তা বলি, ওনাকে বলি যে এমন এমন ঘটনা, এরা আমার সাথে এগুলো করতেছে, বা এমন সব কিছু বলি। তারপরে মেয়র কী করে আমার বড় ভাইকে, মানে আমার সৎ ভাই যে আছে তাকে ডেকে পাঠায়, ওনার অফিসে পাঠায়। আনার পরে আমার বড় ভাই তখন পুরোপুরি বলে যে প্রপার্টি যা আছে সব আমার মায়ের নামে, এবং সেই পেপারসগুলো দেখায়, ডকুমেন্টও দেখায় যে হ্যাঁ বিল্ডিং টিল্ডিং যা কিছু আছে সবই আমার মায়ের নামে, আমার নামে কিছু নাই, একদম আমাদের নামে কোনো কিছুই না, সব আমার সৎ মায়ের নামে। এখন এগুলো কীভাবেই আমার সৎ মা নিজের নামে করলো এটা আল্লাহই ভালো জানে, ওটা তো আর আমি জানি না। মেয়র সাহেব আমাকে অনেক ঘুরায় ফিরে আমাকে বলে যে দেখো তোমার সৎ মায়ের সাথে কথা বলে কোনো সমঝোতায় যেতে পারো কিনা, কারণ আইনিভাবে গিয়ে তুমি আসলে তেমন কিছুই করতে পারবা না। তো তারপরেও আমি বললাম যে আপনি যেভাবে পারেন ওভাবে ম্যানেজ করে দেন, আমার পক্ষে তো কোনো সম্ভব না, আর আমি গেলে ওরা আমাকে দূর করে কুকুরের মতো তাড়াই দেবে, আমাকে টাকা পয়সা দূরের কথা আমার সাথে কথাই বলবে না। ওই তখন বলে আচ্ছা ঠিক আছে তাইলে আমি দেখি আজকে রাতে কী করতে পারি, তুমি থাকো।
পরে রাতের বেলা আমার সৎমাকে উনি কল করে পাঠায়, সৎমাকে আসতে বলে ওনার অফিসে। তো আমার সৎমা তখন আসে, আসার পরে আমার সৎমা তখন খুব গরম, মানে অতিরিক্ত গরম, যে আমি হচ্ছে না আমার কাছে কোনো টাকা পয়সা পাবে না, ওর মাকে যে বিয়ে করছে সেটাও তো আমি জানতাম না, ওরা সিলেটি মানুষ, অনেক হিংসুক, এই সেই, মানে আমাদের সিলেট সম্বন্ধে উনি খুব মানে বাজে ভাষায় গালাগালি করে কথাটা বলতেছে যে সিলেটি মানুষ খারাপ, আমার হাজব্যান্ডকে ভোলায় বেলায় নিয়ে গেছে, এইটা সেটা অনেক কথা ওনাকে, মানে উনি সিলেট নিয়ে একদম খারাপ খারাপ ভাষায় গালাগালি করে। তো এরপরে মেয়র বলতেছে দেখেন সব ডিস্ট্রিক্টে ভালো খারাপ মানুষ আছে, আমাদের চিটংয়েরও সব মানুষ ভালো না, তো এটা আপনি বাদ দেন, এখন আপনি বলেন যে কীভাবে কী করবেন। উনি বলে আমি আপনার কাছে কোনো কথা দিতে পারবো না, এখন আপনি যদি আইনভাবে মামলা করে আমার কাছ থেকে জায়গা নিতে পারেন তাহলে নিয়ে যান, জায়গা আমার নামে, আমার হাজব্যান্ডের নামে কিচ্ছু নেই। তো তারপরেও আমি, আপনি যেহেতু আমাকে এখানে ডাকছেন, ওরে কালকে আমার বাসায় যাইতে বলেন, আমি দেখি কালকে কী করতে পারি। এই কথা বলে উনি মেয়রের সামনে থেকে সোজা উঠে চলে যায়। আমার সৎমায়ের কিন্তু অনেক পাওয়ার ছিল চিটংয়ে। উনি মেয়রের সামনে থেকে উঠে সোজা চলে যায়। চলে যাওয়ার পরেই মেয়র সাহেব তখন আমাকে বলতেছে যে কী করবা। আমি তখন বললাম যে স্যার কী করতে পারি, আপনার ভাই তো আমাকে পাঠাইছে, সে যদি স্যার আমার খুব পরিচিত মানুষ, উনি আমাকে পাঠাইছে। পরে উনি আমাকে বলছে আমি আমার ছোটো ভাইয়ের কথা শুনিয়ে তোমার সাথে এতক্ষণ ধরে কথা বলতেছি। তো ঠিক আছে তুমি কালকে যাও, সকালবেলা ওনার বাসায় যাও, এন্ড গিয়ে দেখো উনি কী বলে। আমি বললাম যে বাসায় গেলে যদি ওনার ছেলেদেরকে দিয়ে আমাকে মারে, ওরা তো সবাই আমার বড়, আমার সিনিয়র ভাই, ওরা যদি আমাকে মারে টারে তখন আমি কী করবো। উনি আমাকে বলেছে না তোমার গায়ে কেউ হাত তুলবে না, যেহেতু তুমি আমার কাছে আসছো, আমার মাধ্যমে গেছো, তোমার গায়ে একটা ফুলের টোকাও দেবেন, এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। তুমি রাতে থাকো এবং সকালে তুমি যাও। পরে আমি রাতটা হোটেলে থাকি, হোটেলে থাকার পরে পরের দিন সকালবেলা সৎমায়ের কাছে যাই। যাওয়ার পরে আমার সৎবোন আছে নাদিয়া নামের, তো আমি যাওয়ার পরে আমি তখন বললাম যে সৎমা, আমি দেখতে পাই উনি মানে ড্রয়িং রুমে বসে আছে। আমি যাওয়ার পরে তখন ড্রয়িং রুম থেকে ল্যাপটপ টাপ 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 করে উঠে চলে যায়, মানে ওনার রুমের দিকে উনি চলে যায়, মানে বব করে অনেক কথা বলতেছে মুখের উপর। আমি তখন ওখানে গিয়ে দাঁড়িয়ে থেকে পরে বলি যে মা, মানে 2-3 বার ডাক দিনই আমার দিকে ফিরেও তাকায় না। পরে অনেকক্ষণ পরে প্রায় 10-15 মিনিট পরে উনি তখন আসে, কি একটা কাগজের বান্ডিল টান্ডিল নিয়ে আসে। আইসা আমার বোন ওই যে নাদিয়ার হাতে দিয়ে বলতেছে এই এটা ওরে দে, আর ওরে বল এটা নিয়ে যাতে ও চলে যায়, আর জীবনে যাতে কখনো এখানে না আসে। তো আমার হাতেও খামটা দিল, দেওয়ার পরে মানে বক্সটা দিল, দেওয়ার পরে বুঝলাম যে ওখানে টাকা আছে। তো আমি তখন বললাম যে মা এটা মানে কত টাকা বা কী আসে বিষয়। বলে যা চাইছো তাই দিছি, যেটা চাইছো সেটাই দিছি, আমার কাছে আর কোনো দিন আসবা না বা আমি আর কোনো কিছু দিতে পারবো না। তো আমি বললাম যে মানে উনি আর কোনো কথাই নেই, উনি ওই যে আমার মানে সৎবোনকে নিয়ে উনি সোজা বেরিয়ে গাড়ি নিয়ে উনি বেরিয়ে গেছে। তো আমি বাসায় দাঁড়াইছিলাম, কাজের মেয়ে খাবার দিচ্ছে, আমি খাবার খাইছি, খেয়ে আমি ওখান থেকে আবারও মানে পুনরায় ইয়াতে আসছি, সিলেটে আসছি। ওই মামার বাসায় আসছি, মামা তো আমার সাথে ঠিক মতো কথা বলে না। বাসায় এসে আমি তখন খামটা খুলে দেখতেছি ওখানে বরাবর 7 লাখ টাকা আছে। তো তখন আমি শাইনুরকে ফোন দিয়ে বললাম যে শাইনুর এই ঘটনা, 7 লাখ টাকা দিচ্ছে মা, এখন কি করবো। আমাকে বলে তুমি ভালো বুঝো, তুমি চিন্তা করো কি করবা। তা আমি তখন চিন্তা করলাম যে আমি আসলে আমেরিকাতে তো আর বৈধভাবে যেতে পারবো না। তখন আমার মায়ের জন্য খুব কষ্ট হচ্ছিল, যে আমি একটা টার্গেট নিলাম যে আমি শাহিনুরকে পাই বা না পাই। তখন শাহিনুরের প্রতি আমার মানে ভালোবাসা নাই, মরে গেছে সব কিছু। কারণ এই পৃথিবীটা যে যখন কত প্রতারণা আর বেইমানির, তো আমি নিজের চোখে দেখতে পাচ্ছি সব কিছু। এরপরে আর মানে নিজের প্রতি আর কোনো মায়া নাই। শাহিনুরকে পেতে হবে এমনও আর আশা করি না, দূর বাদ দে, ওরে পাইলে পাইলাম, না পাইলে নাই। কিন্তু আমি আমার মায়ের কবরের কাছে যাব। আমার মাকে খুব আপন মনে হচ্ছিল, আমি আমার মায়ের কবরটা দেখব। আমি আমেরিকাতে যাব এবং সেটা যাব শুধুমাত্র আমার মায়ের কবর দেখার জন্য। তো 7 লাখ টাকা দিয়ে তো আমি আর বৈধভাবে যেতে পারবো না। আমাদের এলাকাতে একজন লোক আছে, ওনার নামটা নাই বলি, ওই বড় ভাই হচ্ছে আমেরিকাতে লোক পাঠায়। উনি প্রথমে দুবাইতে ভিসা করায়, দুবাইতে নিয়ে যায়, দুবাই থেকে হচ্ছে উনি অবৈধভাবে বিভিন্ন দেশ ঘুরে উনি নিয়ে যায়, অবৈধভাবেই নিয়ে যায়। কিন্তু মানে শুধু অল্প একটু, মানে প্রায় সব দেশে উনি ট্রাভেল করায়, লাস্টে হচ্ছে মেক্সিকোতে নিয়ে যায়, মেক্সিকো থেকে অবৈধভাবে ঢুকায়। মানে বিভিন্ন দেশে ট্রাভেল করায়, ওনার সাথে কন্ট্রাক্ট করে ফেলতে হবে, এত লাখ টাকা কন্ট্রাক্ট, উনি এত মাসের মধ্যে নিয়ে যাবে। তো কয়েকটা দেশ ট্রাভেল করে মেক্সিকো পর্যন্ত নিয়ে যায় এবং মেক্সিকো থেকে উনি তখন ওই দিক দিয়ে ঢুকাই দেয়। তো আমি তখন ওনার সাথে টার্গেট নিলাম, উনি আমাকে বললো 10 লাখ টাকা দিতে হবে, সব খরচ ওনার, এবং 4 মাসের মধ্যে উনি ঢুকাই দিবে, 4 মাসের মধ্যে। তো আমার কাছে আছে 7 লাখ। তখন আমি শাইনুরকে বললাম যে শাইনুরের কাছে তখন কিছু টাকা ছিল বলতে কিছু গয়নাগাটি ছিল ওর, মানে নিজস্ব কিছু গয়নাগাটিগুলো আগে ছিল না ওর কাছে, এখনও গয়নাগাটিগুলো পাইছে কোত্থেকে জানি, মানে কীভাবে আসছে আমি জানি না। ওই গয়নাগাটিগুলো আমাকে দিয়ে বলতেছে যে এগুলো বিক্রি টিক্রি করে দেখো কিছু করতে পারো কিনা। তো আমাকে গয়নাগুলো দেয়, ওর সাথে আমার দেখা হয়, তখন গয়নাগুলো দিয়ে এগুলো বিক্রি করে 2 লাখ টাকার মতো হয়, আরও 1 লাখ টাকা শর্ট। তো পরে 1 লাখ টাকা মামা যখন বুঝতে পারছে যে আমি এইভাবে চারদিকে টাকার জন্য পাগল হয়ে গেছি, পরে মামা তখন আমাকে 1 লাখ টাকা আইনা দেয়। তখন 7 লাখ টাকা জোগাড় হলো না, এবার 10 লাখ টাকায় জোগাড় হয়ে গেল।
10 লাখ টাকা জোগাড় হওয়ার পরে ওই 10 লাখ টাকা সে ওনার সাথে কন্ট্রাক্ট হলো 8 লাখ টাকা এখন দিব, 2 লাখ টাকা ওই দেশে পৌঁছানোর পরে দিব। এবং আমাদের যেহেতু সিলেটে পরিচিত লোক আছে সবার সাথে ওনাকে তখন ওভাবে হচ্ছে স্টাম্পিং করে কাগজপত্র ওকে করে ওনাকে টাকা দিলাম। দেওয়ার পর উনি প্রথম আমাকে দুবাই নিল। দুবাই থেকে আমি তখন চলে আসি। দুবাই থেকে আসার পর উনি আমাকে হচ্ছে সিঙ্গাপুর আর মালয়েশিয়াতে নিয়ে গেল। সিঙ্গাপুর মালয়েশিয়ার ট্যুরটা কমপ্লিট করে আসলাম এবং আসার পরে উনি তখন হচ্ছে আমাকে গ্রিস আর হচ্ছে ইতালি ভিসা লাগাইলো। গ্রিস এবং ইতালিতে নিয়ে গেল এবং ইতালি থেকে উনি তখন আমাকে ট্রাভেল করাইলো মেক্সিকোতে। আমি তখন ইটালি থেকে মেক্সিকোতে গেলাম এবং মেক্সিকোতে যাওয়ার পরে অবৈধ পথে উনি আমাকে তখন আমেরিকাতে ঢুকাইলো। এবং আমিও আসলে অনেক কষ্টের পরে, এখানে অনেক ঘটনা আছে, স্টোরিটা অনেক বড়, আমার যাওয়ার জার্নিটা কিন্তু খুব ছোট না, অনেক ঘটনা এখানে আছে। এই ঘটনাগুলো নাই বলি আমি, যাই হোক সবশেষ হচ্ছে মেক্সিকোর মাধ্যমে আমেরিকাতে আমি ঢুকতে পারি অবৈধভাবে ঢুকি। এবং ঢোকার পরে ওখানে আমি আমার আব্বার যে ফ্রেন্ড আছে ওনার হেল্প নেই, ওনার সাহায্য নিয়ে দেন আমি তখন হচ্ছে আমার মায়ের কবরটা শনাক্ত করতে পারি, যেটা আমার মায়ের কবর। এবং আমি আমার মায়ের কবরেই প্রথম আমি দু চোখে আমার মায়ের কবরটা দেখতে পাই। আমি আমার মায়ের কবরে গিয়ে খুব কান্নাকাটি করি এবং মায়ের কবর জড়িয়ে ধরে অজস্র কাঁদি, কারণ আমি জানি আমার মাকে আমি খুব ছোটোবেলায় দেখেছিলাম, এরপর থেকে মাকে দেখা হয়নি। আজ এত বছর পরে মায়ের কবরে যাওয়ার পরে মনে হচ্ছিল যেন ওই মাটিতে আমার মায়ের কাপড়ের গন্ধ পাচ্ছিলাম, আমার মায়ের শরীরে একটা ঘ্রাণ আছে, ওই ঘ্রাণটা মনে হয় আমি ওই কবরের মধ্যে পাচ্ছিলাম, আমার কাছে এটা মনে হলো। যাই হোক খুব কান্নাকাটি করলাম, মায়ের কবর জড়িয়ে দিয়ে পরে ওই আঙ্কেল আমাকে একটা চাকরি দিল কোনো রকম, যেহেতু আমার কোনো পেপারস ডকুমেন্ট নাই, উনি আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিল। তো আমি সেই কাজ করতেছি, আবার আমার মামলা চলতেছে, তো কাজ করতেছি এরই মাঝে অনেকগুলো প্রায় 1 বছরেরও বেশি সময় হয়ে গেছে। এদিক দিয়ে শাহিনুর আমাকে বারবার মানে দিচ্ছে, তাগাদা দিচ্ছে যে তুমি কি করবা, তুমি কি আসবা নাকি আসবা না, আমার বাবা কিন্তু আমাকে আর রাখবে না। আমি তখন বললাম যে আমি তো আসছি অবৈধভাবে, এখন পেপারস রেডি হইতে তো অনেক সময়ের দরকার, কবে পেপারস রেডি হবে সেটাও জানি না, এবং পেপারস রেডি হওয়ার পরে আমি যাব কীভাবে, আমি আসলে কোনো কিছুই বুঝতেছি না, তুমি আমাকে কি বলতে চাও। ও আমাকে বলে যে তুমি কি আসবা নাকি আসবা না, আমাকে ডিরেক্টলি এতটুকুই বলো, আমি তোমার কাছ থেকে এত কথা শুনতে চাই না, এখন তুমি না আসলে নাই, আমি আমার পথ বেছে নিব, ওরকম করেও খুব কান্নাকাটি করে আমাকে এগুলো বলে। আমি তখন বললাম যে শাহিনুর দেখো তুমি এরকম মন খারাপ করো না, আমি তো আমেরিকাতে আসছি, তোমার আব্বাকে বলো না। ও বলে বাবা অপেক্ষা করছে, বাবা আর করতে পারবে না। পরে ওখানকে আমার কুমিল্লার একজন ভাই থাকে, না হচ্ছে হৃদয়, ওর সাথে আমার অনেক সম্পর্ক ভালো। ও আবার শাহিনুরকে বোঝায় যে শাহিনুর দেখো ওর তো ডকুমেন্ট হচ্ছে না, এই তুমি একটু বুঝো, মানে ওই বড় ভাইটা আবার বিয়ে করে নেই, উনি কুমিল্লার মানুষ, হৃদয় ভাই অনেক ভালো মনের মানুষ, অত্যন্ত ভালো, আমাকে উনি থাকতে দিছে, খেতে দিছে, এবং ওনার মাধ্যমে আমি ওখানে ছিলাম আর কি। তো থাকার পরে এরকম করতে করতে একটা পর্যায়ে এই হৃদয় ভাই আমাকে একটা অফার করলো, এই আমেরিকাতে যাওয়ার প্রায় 1 বছর পরে উনি আমাকে একটা অফার করলো যে তুই একটাভাবে ডকুমেন্ট করতে পারিস, এভাবে ডকুমেন্ট করলে মানে এভাবে কাজ করলে তোর পেপারসগুলো হয়ে যাবে, তুই খুব দ্রুত বাংলাদেশে গিয়ে তুই তোর ওয়াইফকে নিয়ে আসতে পারবি বা শাহিনুরকে বিয়ে করতে পারবি। তো সেটা হচ্ছে তুই এখন এটা শাহিনুরকেও জানাইস না, কারণ বাঙালি মেয়ে তো বুঝবে না, না বুঝে দেখা যায় কান্নাকাটি করবে বা একটা আলাদা একটা ঝামেলা করে ফেলবে, খুব সমস্যায় পড়ে যাবি। তুই এটা না করে তুই তোর গার্লফ্রেন্ডকে না জানিয়ে তুই একটা কাজ কর, এখানে অনেক মহিলা বা অনেক মেয়ে পাওয়া যায় যাদেরকে তুই বিয়ে করতে পারবি, এবং বিয়ে করে তাদের মাধ্যমে একটা কন্ট্রাক্টে যাবে এবং ওই কন্ট্রাক্টটা তাদেরকে দিয়ে দিলে তারা তোকে হচ্ছে করে দিবে, মানে তোকে হচ্ছে পেপারস ডকুমেন্ট করে দিবে তার নামের উপরে, দেন তুই বাংলাদেশে গিয়ে তোর বউকে আনতে পারবি। এই কথা হচ্ছে আমাকে আমার বন্ধু হৃদয় ভাই বললো কুমিল্লার। তো আমি তো ওনার কথার অত্যন্ত ভালো লাগলো। আমি তখন চিন্তা করলাম যে এছাড়া আসলে এর সহজভাবে আমেরিকাতে পেপারস পাওয়ার আর কোনো আদার্স ওয়ে নাই, আমি এছাড়া অন্য কোনো উপায়ে আমেরিকা থেকে পেপারস পাবো না। পরে আমি ওনাকে বললাম যে ভাই আপনিই খুঁজতে থাকেন, যেহেতু আপনি ব্যাপারটা বলছেন এবং আপনিই খুঁজতে পারবেন, আপনি খুঁজে আমাকে এরকম একটা মানুষ জোগাড় করে দেন যার মাধ্যমে আমি আমার পেপারস এবং ডকুমেন্টগুলো সব কিছু ওকে করে আমি বাংলাদেশে যেতে পারবো বা আমি আমার বউকে আনতে পারবো। উনি তখন বলে ঠিক আছে তুমি তাইলে কোনো চিন্তা করো না, আমি আমার জায়গা থেকে চেষ্টা করি। পরে তিনি তার জায়গা থেকে বিভিন্ন জায়গায় খোঁজ টোজ লাগায়, কথাবার্তা বলে, এরকম করে অনেক জায়গায় কথাবার্তা বলতে বলতে একটা পর্যায়ে উনি হচ্ছে একটা মেয়েকে পায় এবং ওই মেয়ের সাথে উনি কথাবার্তা বলে, তার সাথে সব কিছু মানে এগ্রিমেন্ট হয় এবং তাকে হচ্ছে $10,000 দিতে হবে। তো $10,000 দ্যাট মিনস হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় 20 লাখ টাকার কাছাকাছি। তো এখন $10,000 মানে কীভাবে আমি আসলে মানে বুঝতে পারতেছিলাম না যে এত টাকা আমি কোথায় পাবো, বা এত টাকা তো আমার কাছে নাইও। তো খুব খারাপ একটা অবস্থা, পরে $10,000 দিব কোত্থেকে, কোনোভাবে পারতেছি না। পরে চিন্তা করলাম যে কি করা যায়, কোন উপায়ে আমি পেতে পারি বা কোন মাধ্যমে এই টাকাটা জোগাড় করা যায়। বিভিন্ন লোকদের মাধ্যমে যোগাযোগ করি, এমনি সামনে বাংলাদেশিও অনেক টাকা, তাও হচ্ছে না। পরে আমি লাস্ট পর্যন্ত
আমার এক মানে আঙ্কেল ছিল আর কি, ওনার বাড়ি ছিল সিলেটে। উনি আমার বাবার খুব ঘনিষ্ঠ মানুষ ছিল, বন্ধু ছিল। ওনার সাথে আমি কথা বলি, ওনাকে বলি যে ওর নাম হচ্ছে কালাম আঙ্কেল। আমি কালাম আঙ্কেলকে বলি যে আঙ্কেল এমন এমন ঘটনা, এখন আমি তো এইভাবে হচ্ছে ডকুমেন্ট করতে চাচ্ছি। উনি আমাকে বলে দেখো মেয়ে ভালো হইতে হবে, মেয়ে যদি খারাপ হয় তাহলে কিন্তু বিপদে পড়বা। আমি বলি না, আমাদের কুমিল্লার ছেলে যখন হৃদয় ভাই আছে, হৃদয় ভাই বলেন আমি ওনাকে চিনি, উনি যথেষ্ট পরিমাণের ভদ্র এবং উনি এরকম না, এরকম আমাকে বলে যে অনেক ইয়াং আছে এবং উনি এটা করে দেবে, এরকম অনেকে করে দিছে। পরে ওনার সাথে কথাবার্তা বলার পর আমি তখন কালাম আঙ্কেলকে বললাম যে আঙ্কেল আমার তো যাও না, আমার বাবা নাই মাও নাই, আমার মা তো এই দেশে শুয়ে আছে, বাবা বাংলাদেশে শুয়ে আছে, এখন আমাকে টাকা দেওয়ার মতো কেউ নেই, আপনি যদি টাকাটা দেন আমি আপনাকে পরিশোধ করে দিব। পরে উনি বলো অনেক টাকার দরকার, $10,000 মানেই তো অনেক টাকা, তো ঠিক আছে আমি তোমাকে দিব। পরে উনি একটা হিসাব করে কাউন্ট করে আমাকে $10,000 উনি মিলিয়ে দিল যে ঠিক আছে তুমি এটাকে নিয়ে যাও এবং গিয়ে তুমি ওই মহিলার সাথে বা মেয়ের সাথে কথা বলো। পরে $10,000 কন্ট্রাক্ট হলো ওই মহিলাকে, সে আমাকে বিয়ে করবে, কন্ট্রাক্ট মেরিট যেটাকে বলে আর কি। এবং বিয়ের করার পরে সে আমার ডকুমেন্টের জন্য সে জমা টমা দিবে। তো তার সাথে ওইভাবে কথাবার্তা হলো এবং ওনাকে আমি দেখলাম উনিও মোটামুটি একটু বয়স্ক, কিন্তু অনেক ভালো, মানে বয়স্ক বাট দেখলে বোঝা যায় না আর কি, অনেক ইয়াং নেই। এরকম করে মানে সব কিছু ইয়েটিয়া হলো, ডকুমেন্ট ওনার সাথে আমার কথাবার্তা হলো। হওয়ার পরে তখন বিয়ে হবে। এখন বিয়েতে কিন্তু ভিডিও হবে, তারপর ছবি তুলতে হবে, যেহেতু সব অ্যাম্বাসিতে দিতে হবে, অ্যাম্বাসিকে প্রুফ করাইতে হবে যে আমি ওনাকে বিয়ে করছি। তো ওইরকম একটা অনুষ্ঠান ওখানে করা হয়। এর মাঝে কিন্তু আমি কিন্তু শাহিনুরের সাথে আর কথাবার্তা বলতে পারতেছি না। এই যে শাহিনুর আমাকে হাজার হাজার কল দিয়ে যাচ্ছে, হাজার হাজার কল দিতেছে, আমি কিন্তু শাহিনুরের কল আর রিসিভ করতেছি না, যেমন কল আসলে ধরতে পারতেছি না। অনেকটাই ব্যস্ত হয়ে গেছিলাম এবং ওই মহিলার সাথে মানে ওই মেয়ের সাথে সব কিছু কনফার্ম করা, এইসব ব্যাপার নিয়ে খুব বেশি ব্যস্ত, আমি আর কল ধরতে পারি না। কল না ধরতে পারার কারণে তো এভাবে শাহিনুরও কল দিয়ে যাচ্ছে, আর আমিও কি এই ব্যাপারটা বলতেছি না, যেহেতু আমাকে কুমিল্লার ওই বড় ভাই বললো, হৃদয় ভাই বললো যে এখন যদি আপনি তাকে জানান তাহলে দেখা যায় সেটাকে ভুল বুঝবে, সে তো আর বুঝবে না কন্ট্রাক্ট ম্যারেজ কাকে বলে বা কন্ট্রাক্ট ম্যারেজ কি এটা বুঝবে না, তাকে বললেন। আমি এই জন্যই বলি নাই। পরে সব কিছু ঠিকঠাক হলো, ইয়েটিও সব কিছু কনফার্ম হলো। হওয়ার পরে আমার বিয়ে হলো যেদিন, তার পরের দিন আমি তখন মোটামুটি রিল্যাক্স হলাম, যখন আমার পেপারস ডকুমেন্ট সব জমা দিব, আমার কাগজপত্র হবে, দেন আমি ওই মুহূর্তে হচ্ছে শাহিনুরকে কল দিলাম। এটা আমার বিয়ের পরের দিন। কল দিয়ে দেখতেছি শাহিনুরের নাম্বারটা বন্ধ। নাম্বারটা বন্ধ পাওয়ার পরে আমি তখন অবাক হয়ে গেলাম, কিন্তু ওর ফোন আমি কিন্তু কখনোই বন্ধ পাইনি, ওর ফোনটা বন্ধ। এরপরে আমি কী করলাম, ওর একটা বান্ধবী আছে, মানে ওদের পাশাপাশি বিল্ডিংয়ে থাকে, ওই মেয়েকে কল দিলাম। ওই মেয়ে শাহিনুরের কাছে গেছে, গিয়ে বলে যে ফাবিল ভাই কল দিচ্ছে আমেরিকা থেকে, তোর সাথে কথা বলবে। ও ডিরেক্টলি বলতেছে ওই কুত্তাকে বল যাতে আমার সাথে কোনো কথা না বলে, আমি ওর কোনো কথা শুনতে চাই না। মানে কোনোভাবেই ওর আমার সাথে কোনো কন্ট্রাক্ট করে না, মানে কোনোভাবেও আমার সাথে কোনো কথা বলে না। যতভাবেই তার সাথে কথা বলতে যায় ও আমাকে অ্যাভয়েড করে, আমার সাথে কথা বলে না। মানে কোনোভাবেও আমার সাথে কোনো রকমের কথাই বলে না, কমপ্লিটলি কোনো কথা বলে না। এটা আমি বুঝতে পারিনি যে কী ব্যাপার, আমার সাথেও কথা বলে না কেন। এরকম করতে করতে অনেকগুলো মাস কেটে গেল, অনেকগুলো মাস বলতে প্রায় 1-1.5 মাসের মতো কেটে গেল। আমার সাথে কোনো কন্ট্রাক্ট নাই। যতজন লোক দিয়া পাঠায় ওর সাথে কথা বলার জন্য, ও আমার সাথে কথা বলবে না, এরই মাঝে আমার কানে নিউজ চলে আসে যে ও নাকি বিয়ে করতেছে, বিয়ে ঠিক হয়ে গেছে এবং সম্পূর্ণ তার নিজের ইচ্ছে সে বিয়ে করতেছে। এটা জানার পরে কষ্টটা আরও বেশি বেড়ে গেল। তারই কয়েকদিন পরে আমাদের কুমিল্লার বড় ভাই হৃদয় ভাই বলতেছে, আমাকে বলে যে পাভেল আমি দেশে যাব, আমার মায়ের শরীর ভালো না, আমি 2-3 মাস পরে আসবো। তো উনি আর আমি মোটামুটি পাশাপাশি রুমে থাকতাম এরকম। পরে উনি তখন দেশে গেল, দেশে চলে যাওয়ার পরে আমি বুঝতে পারলাম না কীভাবে কী হচ্ছে। মানে আমি কিন্তু কোনোভাবেই শাহিনুরের সাথে কথা বলতে পারতেছি না, কথা বললে না হয় একটা কিছু করা যায়। তো এরই মাঝে আমি শাহিনুরের বান্ধবীর মাধ্যমে হঠাৎ জানতে পারি যে ও যেখানে বিয়ে করতেছে ও নাকি কুমিল্লাতে বিয়ে করতেছে। জানতে পারার পর অবাক হয়ে গেলাম যে কুমিল্লাতে বিয়ে করতেছে এবং ও ওর ইচ্ছে বিয়ে করতেছে। আমার মাথায় কিছুই আসতেছে না। পরে আমার ওই বান্ধবীর মাধ্যমে আমাকে বললাম যে কুমিল্লায় যে জায়গায় বিয়ে করতেছে ওই ছেলের ঠিকানা বা ফোন নাম্বার। ওই মেয়ে আমাকে বলে যে ভাই আমি ঠিকানা টুকানা সব কিছু দিতে পারবো, কিন্তু আপনি ভুলেও কখনো ওই ছেলেকে কল করতে পারবেন না এবং ওই ছেলেকে আপনি কিছু বলতে পারবেন না। আপনি তো শাহিনুরের বাবাকে চিনেন যে উনি কতটা ডেয়ারিং মানুষ। উনি যদি কখনো জানতে পারে যে আমি ওনার মেয়ের জামাইয়ের ফোন নাম্বার আপনাকে দিয়েছি বা ঠিকানা দিয়েছি, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। কিন্তু আমি এগুলো দিতে পারবো না। আমি শুধু আমি আপনাকে দিব, কিন্তু আপনি আমার নাম কখনোই বলবেন। আমি বললাম ঠিক আছে। পরে ও সব কিছু নিয়ে আমাকে এর 2 দিন পরে আমাকে সব কিছু দিবে। তার সাথে আমার কথা হয়, হোয়াটসঅ্যাপে কথা হচ্ছে। দেন ও আমাকে বলতেছে যে ভাইয়া ছেলের নাম হচ্ছে মাকসুদুর রহমান হৃদয় এবং ছেলে হচ্ছে আমেরিকার সিটিজেন, বাড়ি কুমিল্লাতে, কিছুদিন আগে আমেরিকা থেকে আসছে।
আমি তখন বলি, ছেলেটা কি দেখতে এরকম? ও বলে, আমার কাছে ছবি আছে। আমি বললাম, দাও। ছবিটা দেওয়ার পর দেখলাম যে এই ছবিটার কারণ হয় আমার আমেরিকার বুকে সবচেয়ে কাছের মানুষ, ভালোবাসার মানুষ, আমার বড় ভাই, আমার বন্ধু, আমার হৃদয় ভাই। হৃদয় ভাই ফোন নাম্বারটা আমার কাছে ছিল। সাথে সাথে কল করলাম, ভাই আপনি বাংলাদেশে গেলেন, আপনারা কি বিয়ে করতেছেন? আমাকে বলে, কে বললো? আমি বললাম, শুনলাম আপনি বিয়ে করতেছেন। উনি আমাকে বলে, ভাই আমার তো বিয়ে করার ইচ্ছা ছিল না, এখন মা আমাকে বিয়ে করাচ্ছে। তাই আমি বললাম, কোথায় বিয়ে করতেছেন? উনি বলে, বিয়ে তো সিলেটে করতেছি। আমি তখন বললাম, সিলেট কোথায়? পরে আমাকে বলে, অমুক জায়গায়। আমি বললাম, অমুক জায়গায় মেয়ের নাম কি? পরে বলে, মেয়ের নাম শাহিনুর। আমি বললাম, আপনি মেয়েকে কখনো দেখছেন? উনি বলে, না দেখি নাই। আমি বললাম, ভাই আপনি কার সাথে নাটক করতেছেন? যখন এটা বলুন তখনই ফোনটা কেটে দেয়। আমি যত কল দিই উনি আর আমার কোনো কল রিসিভ করে না। কয়েকদিন পরে শাহিনুরের বিয়ে হয়েছে এই হৃদয়ের সাথে। আমেরিকার মাটিতে বসে চিৎকার করে কাঁদতেছিলাম। আমার মায়ের কবরটা আমার কাছে ছিল। মায়ের কবরটাকে জড়িয়ে ধরে হাউ মাউ করে কাঁদতেছিলাম যে, মা এই নিষ্ঠুর দুনিয়াতে তুমি আমাকে রেখে গেলা কেন? পাথরে বানানো এই দুনিয়াতে তুমি আমাকে রেখে গেলা কেন? আমাকে নিয়ে গেলা না কেন? তুমি আর বাবা ঠিক চলে গেল, আমাকে কেন রেখে গেল? বিয়ে হয়ে যায় কুমিল্লার ওই ইতর বেঈমান হৃদয়ের সাথে আমার ভালোবাসার মানুষ শাহিনুরের। এবং বিয়ের 1 মাস পরে ওর বান্ধবীর মাধ্যমে আমি জানতে পারি শাহিনুর নিজের ইচ্ছায় বিয়ে করছে। তার কারণ ছিল, আমি যে মেয়েটাকে কন্ট্রাক্টে বিয়ে করছিলাম, এটা শাহিনুর জানে না যে এটা আমি ডিরেক্টলি বিয়ে করছি। মানে আমার বন্ধু হৃদয় আমার এই বিয়ের ছবি, আমার এই বিয়ের ভিডিও সব কিছু শাহিনুরকে পাঠাইছে এবং শাহিনুরকে বলছে যে, দেখো ও যে বিয়ে করতেছে, ও এখানে বিয়ে করে ফেলতেছে, ও তোমাকে ভালোবাসে না, ও এখানে বিয়ে করতেছে এবং ও তোমার কলও রিসিভ করে না। দেখো ও যে বিয়ে করতেছে এটা কিন্তু শুধু আমি জানি, আমার খুব কাছের বন্ধু। তুমি যদি ওকে বলে দাও যে ও বিয়ে করছে, এটা যদি তুমি তাকে বলো, তাহলে সে আমার সাথে অনেক খারাপ সম্পর্ক হয়ে যাবে। যেহেতু আমরা আমেরিকাতে একসাথেই থাকি, তো তুমি তাকে এটা বইলো না। আমি তোমার ভালো চাই বলে তোমাকে ব্যাপারটা জানাই দিলাম। ও আসলে একটা প্রতারক। ও আমেরিকান একটা মেয়ে পাইছে, ভালো মেয়ের বাপে টাকা পয়সা আছে, ঘরবাড়ি আছে, এই মেয়েরই বিয়ে করে ফেলছে লোভে পড়ে। ও তোমার প্রতি কোনো ভালোবাসা ছিল না। এই কথাও সে শাহিনুরকে বলে এবং বলার পরে শাহিনুর তার কাছে খুব কান্নাকাটি করেছে, ভাইয়া প্লিজ আমি বাঁচতে পারতেছি না, আমার নিঃশ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। তখন শাহিনুরের ওই নিঃশ্বাসের অক্সিজেন হয়ে যায় আমার বন্ধু হৃদয়। হৃদয় তখন তার সাথে কথাবার্তা বলে, অলওয়েজ কথাবার্তা বলে তাকে সান্ত্বনা দেয়, কান্না করো না, আমি আছি। আসলেই উনি আছে বলেই উনি ওনাকে বিয়ে করছে। যাই হোক, হৃদয় এরপর আবার আমেরিকাতে আসে, কিন্তু আমার সাথে আর থাকে না। অন্য একটা স্টেটে, অন্য একটা শহরে থাকে, আমার সাথে তার দেখা হয় না। কিন্তু সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে, আমি যেই মহিলাটাকে বিয়ে করলাম কাগজপত্রের জন্য, কিছুদিন পরে উনি আমার কিছু ডকুমেন্ট আমাকে দেওয়ার জন্য আমার বাসায় আসছে। ডকুমেন্টগুলো আমাকে দিতেছে, আর আমি তখন তারে বললাম যে, তোকে একটা কথা বলবো, শুনবি? আমাকে বলে, হ্যাঁ বল। আমেরিকান সিটিজেন মহিলা তো। আমি বললাম, দেখ, যেই কারণে শাহিনুর আমাকে ছেড়ে চলে গেল, কারণ তো একটাই ছিল যে আমি হচ্ছে আমেরিকার একটা মেয়েকে বিয়ে করছি, এই জন্য চলে গেছে। আমি তখন ওই মহিলাটাকে বলতেছি, আমি যদি তোকে সত্যি বিয়ে করি এবং তোর সাথে সারা জীবন থাকি, তোর কি কোনো অভিযোগ আছে? ও আমাকে বলে, আমি ম্যারিড, আমার হাজব্যান্ড মারা গেছে, কিন্তু আমার 2টো বেবি আছে, এবং তুই শুনলে অবাক হবে যে আমার হাজব্যান্ডও বাংলাদেশি ছিল। আমার তখন খুব ভালো লাগলো যে ওর হাজব্যান্ডও বাংলাদেশি ছিল। আমি তখন বললাম যে, তুই আমাকে যেহেতু বিয়ে করছিস, তুই আমার তোর সাথে রেখে দে, আমি তোর হাজব্যান্ড হিসাবে থাকতে চাই। এটাতে বলাতে সে অনেক খুশি হলো যে ইয়াং একজন হাজব্যান্ড সে পাইছে। পরে সেই পেপারসগুলো ওভাবেই রেডি করলো, সব কিছু ডকুমেন্ট ওভাবেই করলো এবং আমাদের সাথে সে থাকলো। আমি তার সাথে ঘুরতেও গেলাম। আমরা কানাডাতে 5-6 দিনের মতো গিয়ে থেকে আসলাম এবং রিয়েল হাজব্যান্ড ওয়াইফের মতো আমি থাকতেছি। এরকম করে তার সন্তানরা যেখানে থাকে সে বাসায় সে যায় না, খুব কম যায়, সন্তানরা বড় হয়ে গেছে। তো একদিন সে বাসায় সে আমাকে নিয়ে যায়
আমাকে বলে আমি তোকে ওই বাসায় নিয়ে যাবো, আমার সন্তানরা আছে তোর সাথে কথা বলবে। আমি তখন তার সাথে ওই বাসায় যাই। ওই বাসায় যাওয়ার পরে আমি তার দেওয়ালে, মানে সন্তানরা যে রুমে থাকে, যে বাসায় থাকে, ওই বাসায় ড্রয়িং রুমের দেওয়ালে আমি আমার জন্মদাতা বাবার একটা ছবি দেখতে পাই। ছবিটা দেখতে পাওয়ার পর আমি তখন অবাক হয়ে যাই, কিনা আমার বাবার ছবি এখানে। বাবার ছবি কিন্তু আমার কাছেও ছিল, এবং ওই বাবার এই ছবিটা অনেক সুন্দর একটা ছবি। এটা আমার নানু বাড়িতেও বাধাই করা আছে। আমি তখন বললাম যে হু ইজ দিস গাই? এই মহিলা বলতেছে হি ইজ মাই হাজব্যান্ড, বাট হি ইজ ডাইড, হি ইজ ফ্রম বাংলাদেশ। সে আমাকে বলতেছে এটা আমার স্বামী, সে মরে গেছে, সে বাংলাদেশে ছিল, এবং যে দুটো সন্তান আছে এরা তারই সন্তান। আমি তখন বললাম তার নাম কি এটা? পরে বলে হ্যাঁ। আমি তখন বুঝতে পারি উনি আমার সৎ মা। কিন্তু তখন তার সাথে আমার সব রকম সম্পর্ক হয়ে গেছে। সে থেকে আজকে 4 বৎসর আমি সৎ মায়ের সাথে সংসার করছি। আমার ভাই আমাকে বাবা বলে ডাকে, আমার বোন আমাকে বাবা বলে ডাকে। যাকে মন প্রাণ উজাড় করে ভালোবাসলাম, সে ভালোবাসার মানুষটা আজকে হৃদয়ের সাথে সংসার করছে। মা আমাকে ছেড়ে আমেরিকার মাটিতে